ভার্টিট্রালসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের লাইভ ক্লাসে আমরা গত দিনের ধারাবাহিকতায় সৃজনশীল প্রশ্নের সমাধান করব চলতরিতের। গতদিন আমরা কয়েকটা সৃজনশীল করছিলাম, আশা করি তোমরা সেগুলো করছো এবং কিছু এইচডব্লিউ দেওয়া ছিল সেগুলো তোমরা করছো। তো আজকে আমরা কিছু ব্রড কোশ্চেনের সমাধান করব, যে কোশ্চেনগুলো তোমাদের কাছে একটু অপরিচিত বলে মনে হবে। স্বাভাবিক অবস্থায় যে সৃজনশীলগুলি করার কথা সেগুলো মোটামুটি তোমরা পারোই, কিন্তু কিছু ব্যতিক্রম সৃজনশীল আছে যে সৃজনশীলগুলো করার দরকার। এগুলি করলে মোটামুটি আমরা সব জাতীয় সৃজনশীল কোশ্চেনের সমাধান করতে পারবো, এই হলো বিষয়। দেখি আমরা কোনো সমস্যা আছে কি না, সব স্পষ্ট বোঝা যায় কিনা, লেখা ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক বোঝা যায় কিনা একটু জানাও দেখি। সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? সাউন্ড ঠিক আছে। আচ্ছা, গতদিন যে ক্লাসটা করাইছিলাম তার এইচডব্লিউ যেগুলো দিয়েছিলাম সেগুলো কি করতে পারছিলা? গতদিনের ক্লাসের এইচডব্লিউগুলো কি করতে পারছিলা? কালকে ক্লাসের পিডিএফ এখনো পাও নাই? আচ্ছা, পিডিএফ পাও না, ঠিক আছে। দেখি এই ক্লাসের পরে দুটো একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, আজকে এটা দিয়ে দেওয়া হবে দুটো একসাথে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা শুরু করে দিই আজকের ক্লাসের কি অবস্থা। আজকের ক্লাসের যে সৃজনশীলগুলো আমরা রেডি করছি, মূলত আজকের সৃজনশীলগুলো সবগুলোই হলো বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেনের সমাধান করা হবে। তো দেখো, এরকম একটা সৃজনশীল আমরা দুটা চিত্র তৈরি করছি। একটা হলো বর্তনী 1 এবং আরেকটা বর্তনী 2। তো বর্তনী 1 এবং 2 এর মধ্যে যেটা দেখা যায় সেটা হলো বর্তনীর 2 এর ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করতে বলা হচ্ছে। তো মূলত রোধগুলি কি অবস্থায় আছে সেটা হলো আমাদের একটা দেখার বিষয়। রোধগুলি কি অবস্থায় রয়েছে, ঠিক আছে? স্বাভাবিক অবস্থায় আমাদের দেখতে মনে হচ্ছে রোধগুলি শ্রেণীবদ্ধ অবস্থায় আছে। স্বাভাবিক অবস্থায় আমাদের মনে হচ্ছে রোধগুলি শ্রেণীবদ্ধ অবস্থায় রয়েছে। এটাকে যদি আমরা একটু সাজাতে চাই তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আচ্ছা, এইভাবে যদি আমরা এটাকে বলি এ বিন্দু, এটা এ, এখান থেকে একটা সংযোগ দেখো এই বিন্দু পর্যন্ত আছে। তো এখানে থেকে একটা সংযোগ যদি এ বিন্দুতে থাকে তাহলে এখান থেকে এই পর্যন্ত বিদ্যুৎ সরাসরি প্রবাহিত হবে। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি সরাসরি বিদ্যুৎ প্রবাহিত হয়, তার মানে কি হবে? এখান থেকে এই পর্যন্ত অংশের এখান থেকে এই পর্যন্ত অংশের বিভব সমান। তার মানে এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও অবশ্যই এ পয়েন্ট হবে, কারণ এই দুটার বিভব সমান হবে, কারণ এর মধ্যে কোনো বাধা নাই। এই অংশটার মধ্য দিয়ে সরাসরি বিদ্যুৎ প্রবাহিত হবে, এই অংশটার মধ্য দিয়ে সরাসরি বিদ্যুৎ প্রবাহিত হবে। আরেকটা পয়েন্ট আছে, দেখো আরেকটা পয়েন্ট এখান থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত আর একটা সংযোগ দেওয়া আছে।
তো আমরা যদি দেখি এটা যদি বি পয়েন্ট হয়ে থাকে, এই পয়েন্টটা যদি আমরা বি পয়েন্ট হিসেবে চিন্তা করি, এই পয়েন্টটাও হবে বি পয়েন্ট। কেন? কারণ এইটা আর এটা যদি বি পয়েন্ট হয়ে থাকে, তার মানে এই বিন্দু আর এই বিন্দু হলো একটাই বিন্দু। কেন একটা বিন্দু? কারণ এই বিন্দু আর এই বিন্দুতে বিভবের কোনো পার্থক্য হবে না, কারণ সেম পরিমাণ তড়িৎ এই বিন্দুতে অবস্থান করবে। তার মানে এ বিন্দুর বিভব এই বিন্দু, তাহলে এই বিন্দু আর এই বিন্দু দুটা বিভব সেম থাকবে। আবার এখানে বি বিন্দু এবং এই বিন্দু, এই দুটা বিন্দুর বিভবও সেম থাকবে। তাহলে আমরা এখান থেকে এখন যদি সংযোগ দিই, তাহলে এখান থেকে এই হলো অবস্থা ছিল আমাদের। প্রথম রোধ এটা ছিল R1, দ্বিতীয় রোধ এটা ছিল R2, আর এখান থেকে এই পর্যন্ত যে রোধটা ছিল R3। তাহলে মূলত এখানে 1 2 3 4 এই চারটা পয়েন্ট দেখালেও, 1 2 3 4 এই চারটা পয়েন্ট দেখালেও মূলত কিন্তু এখানে দুইটা পয়েন্টই আছে। কি আছে? এখানে এ, এখানে বি, আবার এ, এখানে বি। তাহলে এ বি বি এ এই অবস্থায় এখানে কিন্তু সাজানো আছে। মূলত দুইটা পয়েন্টই এখানে আছে। তো দুইটা পয়েন্টই যদি এখানে থাকে, তাহলে আমরা এখন মনে করো ওই দুটা পয়েন্টকে এখানে হিসাব করে নিচ্ছি। একটা হলো এ, আর এখান থেকে এই পর্যন্ত অংশটা হলো বি। এই যে এ এবং বি, তাহলে আমি এই যে দেখো এ এবং বি এই অংশটা, এই যে এই অংশটা আমি নিচ্ছি। প্রথম এই অংশটা নিচ্ছি। এই অংশটা হলো একটা প্রান্ত আছে এ বিন্দুতে আর একটা আছে বি বিন্দুতে। তাহলে এ বিন্দু আর বি বিন্দু যদি আমরা এখান থেকে নিই, তাহলে এখান থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত আসলো, তাহলে এটা হলো R1। তাহলে প্রথম অংশটা নিয়ে নিলাম, এই প্রথম অংশটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন যদি আমরা দ্বিতীয় অংশটার কথা বিবেচনা করি, তাহলে দ্বিতীয় অংশ কোনটা? দ্বিতীয় অংশ যদি আমরা এখান থেকে নিই, এই যে এখান থেকে দেখো, এখান থেকে এই পর্যন্ত দ্বিতীয় অংশটা, এই যে দ্বিতীয় অংশটা, এই অংশটা যদি নেই, তাহলে একটা প্রান্ত এ আর একটা প্রান্ত বি, তাহলে এইখানে এ, এখানে বি, তাহলে এ আর বি এর মধ্যে আবার আছে রোধ R2। তাহলে এ আর বি এর মধ্যে যদি রোধ R2 থাকে, তাহলে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি দেই, তাহলে এইখান থেকে এই অংশটা হলো R2। তাহলে এ এই পাশে, বি ওই পাশে, তাহলে এ আর বি এর মাঝে উপরের অংশটা R2। এই যে দেখো দ্বিতীয় অংশটা নিয়ে আসলাম। এখন যদি তৃতীয় অংশটা আমরা দেখি, তৃতীয় অংশটা কোনটা? এখান থেকে হলো তৃতীয় অংশটা, হলো এই অংশটা হলো তৃতীয় অংশ। এই তৃতীয় অংশ দেখো এক প্রান্ত এ আর এক প্রান্ত বি, তাহলে এ আর বি এর মাঝে হলো R3। তাহলে আমরা যদি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশটা নিয়ে চলে আসি, তাহলে এখান থেকে এই পর্যন্ত অংশটাকে বলবো এটা হলো R3। তাহলে এ আর বি এর মাঝে হলো R1, এ আর বি এর মাঝে হলো R2, এ আর বি এর মাঝে হলো R3। তাহলে R1 R2 এবং R3। তাহলে দেখো এই চিত্রটার মূলত চিত্র হচ্ছে এটা, মূল রূপ হলো এটা। তাহলে আমরা এই চিত্রটাকে সাজায় নিয়ে আমরা এইভাবে তৈরি করে ফেলবো। যখনই তৈরি করে ফেলবো তখন এইবার এটার সাথে এই অংশটা আমরা সংযুক্ত করব। তাহলে দেখো R1 এর মান কত ছিল? R1 এর মান ছিল 6 ওহম। R2 ইকুয়াল টু কত ছিল? এটাও হচ্ছে 6 ওহম, এবং R3 এখানেও ছিল 6 ওহম। প্রশ্ন বলা হয়েছে এই তিনটা রোধের তুল্য রোধ কত সেটা বের করতে হবে। তাহলে এই তিনটা রোধের তুল্য রোধ যদি আমরা বের করতে চাই, তাহলে এখন তিনটা রোধের তুল্য রোধ কী হবে? 1/Rp সমান সমান 1/R1 প্লাস কি 1/R2 প্লাস 1/R3। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে 1/Rp সমান কি হবে? 1/6 প্লাস 1/6 প্লাস কি হবে? 1/6। লসাগু করলে কত হবে? 6। তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে হলো 6। তাহলে আমরা এখান থেকে যেটা বলবো সেটা হলো Rp ইকুয়াল টু, উপরে হলো 6 নিচে হলো 3, ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু 2 ওহম। তার মানে এখানে যে দেখা যাচ্ছে সেটা বর্তনীর তুল্য রোধ হলো 2 ওহম। দেখো আমরা টোটাল বিষয়টা বুঝতে পারছি কিনা, টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা হ্যাঁ, R4ও আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এখানে একটা R4 আবার আছে। এই R4টা কোথায় ছিল? এই R4টা যেটা ছিল সেটা হচ্ছে এইরকম একটা জায়গায় ছিল, এটা জায়গায় ছিল হচ্ছে R4। তাহলে এখানে যদি R4 থাকে, তাহলে এই অংশটা এখানে নিয়ে নেব R4। তাহলে এই তিনটা মিলে যখন একটা রোধ তৈরি হয়ে গেছে,
তাহলে এই তিনটা মিলে যখন একটা রোধ তৈরি হবে, তাহলে এখান থেকে এই তিনটা রোধ তৈরি হয়ে গেল আর পি। আর পি এর মান হলো কত? এর মান হলো 2 ওহম। আর এখান থেকে শুরু করে যখন আরেকটা অংশ নিয়ে নিচ্ছি, এখান থেকে এই অংশটা হলো R4। তাহলে এখান থেকে শুরু করে R4 এর মান কত? R4 এর মান হলো 4 ওহম। তাহলে এখানে দেখো 2 ওহম আর এখানে 4 ওহম, এই দুটো আবার সিরিজে যুক্ত। তাহলে এই অংশটুকু যদি সিরিজে যুক্ত হয়, তাহলে আমরা এখানে RS ইকুয়াল টু তাহলে কি বলবো? RP প্লাস R4। তাহলে আমরা এখান থেকে RS সমান সমান যেটা বলবো 2 ওহমের সাথে আবার 4 ওহম যুক্ত করব। তাহলে RS ইকুয়াল টু হয়ে গেল 6 ওহম। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হলো বর্তনীর তুল্যরোধ 6 ওহম। দেখো টোটাল বিষয়টা বুঝতে পারছে কিনা, টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা তাড়াতাড়ি বলো। বর্তনীর তুল্যরোধ হলো 6 ওহম। টোটালটাই ক্লিয়ার হয়েছে কিনা? টোটালটা কি বুঝছি? বর্তনীটা কিভাবে ছিল সেটাকে আমরা কিভাবে সাজায়ে টোটালটাকে নিয়ে আসলাম, টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, টোটালটা ক্লিয়ার হয়েছে। এইবার আমরা পরবর্তী অংশে চলে আসব। বর্তনীর একে অ্যামিটারের পাঠ নির্ণয় করো। বর্তনী একে অ্যামিটারের পাঠ নির্ণয় করো। তো বর্তনী একটাকে যদি আমরা দেখি, একটাকে যদি একটু সাজাই, তাহলে এখানে কি অবস্থা আছে দেখো তো। এখান থেকে যদি আমরা একটু সাজানোর চেষ্টা করি, তাহলে এখান থেকে যে অবস্থাটা আছে সেটা হলো এরকম। এখানে আছে হলো অ্যামিটারের পাঠ, অ্যামিটার, নিচে একটা রোধ এখানে সংযুক্ত অবস্থায় আছে, আর এখান থেকে আরও একটা রোধ সংযুক্ত। এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশটা আমরা বলবো 12 ভোল্ট। তাহলে আমরা যদি এখান থেকে বলি, তাহলে এই অংশটা হলো 12 ভোল্ট। R1 ইকুয়াল টু হলো 3 ওহম, R2 ইকুয়াল টু হচ্ছে 6 ওহম। তাহলে R1 এর মান 3 ওহম, R2 ইকুয়াল টু 6 ওহম। আর এখানে R3 ইকুয়াল টু রয়েছে হলো 1 ওহম। এখানে তড়িৎচালক শক্তি হলো 12 ভোল্ট, এই অবস্থায় আছে। তাহলে এবার দেখো এই বর্তনীটাতে আমরা যদি দেখি, সেটা হলো R1 এবং R2 আছে কিভাবে? R1 এবং R2 আছে সমান্তরালে। তাহলে R1 এবং R2 সমান্তরালে, তার সাথে R3 আছে হলো সিরিজে। তাহলে আমরা এই দুটার তুল্যরোধ যদি বের করতে চাই, তাহলে 1/RP সমান সমান কি হবে? 1/RP সমান এখানে 3 এখানে 6, তাহলে 1/3 প্লাস 1/6। তাহলে আমরা এখান থেকে লিখব 1/RP ইকুয়াল টু লসাগু হলো 6, তাহলে 2 প্লাস 1। তার মানে RP ইকুয়াল টু হলো 6 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হলো 2 ওহম। তাহলে RPর মান হলো 2 ওহম। তাহলে এখান থেকে এই দুটো অংশ যদি বলি RP ইকুয়াল টু 2 ওহম, তাহলে এখান থেকে বর্তনীটা যদি আরেকটু ক্লিয়ার করা হয়, তাহলে যেটা হবে, তো এখান থেকে এই পর্যন্ত অংশ এই হলো অবস্থা। তাহলে দেখো এই পর্যন্ত অংশটা হলো RP, তার সাথে এখানে থাকবে হলো R3। তাহলে RP এবং R3 এই দুটো আবার সিরিজে যুক্ত। এই দুটো যদি সিরিজে যুক্ত হয়, তাহলে এখানে RS সমান সমান যেটা হবে সেটা হলো RP যোগ R3। তাহলে RPর পরিমাণ হলো কত? RPর মান দুটা মিলে হচ্ছে 2 ওহম, যোগ কত? যোগ হলো 1 ওহম। তার মানে RS ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 1 3 ওহম। তাহলে বর্তনীর তুল্যরোধ হলো 3 ওহম। দেখো ঠিক আছে কিনা। পরেরটার ক্ষেত্রে বর্তনীর তুল্যরোধ হলো 3 ওহম। বর্তনীর তুল্যরোধ হলো 3 ওহম। তাহলে আমরা যদি এখান থেকে আঁকি, তাহলে এখান থেকে প্রবাহটা এই বরাবর যাবে। তড়িৎচালক শক্তি হলো 12 ভোল্ট, 12 ভোল্ট। তাহলে এইবার বর্তনীর বিদ্যুৎ প্রবাহ কত সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে যদি বলি, এখানে হলো P, এখান থেকে এই পর্যন্ত হলো P, আর এটা হলো Q।
তাহলে এখানেও এই পয়েন্টটা হলো পি, এই পয়েন্টটাকে যদি বলি তাহলে সেটা হলো কিউ। তাহলে এখন এই পি এবং কিউ এর বিভব পার্থক্য যদি বের করতে চাই, তার আগে আমার প্রবাহ বের করতে, তাহলে আই ইকুয়াল টু এখানে বর্তনীর তড়িৎচালক শক্তি হলো 12 ভোল্ট ডিভাইডেড বাই তুল্যরোধ হলো 3 ওহম ইকুয়াল টু হলো 4 অ্যাম্পিয়ার। তাহলে এই বর্তনীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, টোটাল প্রবাহ হলো 4 অ্যাম্পিয়ার, যে প্রবাহটা এর মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে এই আরপির মধ্য দিয়েও আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং আর থ্রির মধ্য দিয়েও আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। তার মানে আরপির মধ্য দিয়ে আই পরিমাণ যদি তড়িৎ প্রবাহিত হয়, সেই তড়িতের মান হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এখন আমাদের দেখতে হবে এই যে পি এবং কিউ অর্থাৎ আরপি এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত। তাহলে আরপি এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বলি, তাহলে আরপি এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি সমান সমান আই ইন্টু আরপি। তাহলে আমরা যদি এখান থেকে ভি সমান সমান আই ইন্টু আরপি বলি, আয়ের মান হলো 4 অ্যাম্পিয়ার ইন্টু আরপির মান কত ছিল, আরপির মান ছিল কত, আরপির মান হলো 2। তাহলে এখান থেকে লিখবো হলো 2 ওহম। তাহলে ভি ইকুয়াল টু 4 দুগুণে 8 ভোল্ট। তার মানে আমরা দেখতেছি যে আরপি এর দুই প্রান্তের বিভব পার্থক্য হলো 8 ভোল্ট। অ্যান্ড এই 8 ভোল্টকে উপরের রোধ যেটা আছে, অর্থাৎ উপরের রোধ হলো R1, এর দ্বারা ভাগ করলে R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা আমরা পাবো। আর এই R1 এর সাথেই সংযুক্ত আছে হলো অ্যামিটার, এই অ্যামিটারের পার্টটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত মানেই হলো অ্যামিটারের পার্ট। তাহলে R1 এর মধ্য প্রবাহ, R1 এর মধ্যে প্রবাহ যদি বলা হয়, তাহলে I1 সমান সমান এই ভিকে আমরা এখন R1 দ্বারা ভাগ করব। তাহলে ভি এর মান হলো 8 ভোল্ট, তাকে আমরা R1 দ্বারা ভাগ করতেছি, R1 এর মান হলো 3 ওহম। তাহলে এখান থেকে দেখো I1 ইকুয়াল টু 2.67 অ্যাম্পিয়ার। তার মানে এই অ্যামিটারের পার্ট হচ্ছে কত, 2.67 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটারের পার্ট হলো 2.67 অ্যাম্পিয়ার। এখানে দেখো সেই কথাটাই বলতেছে যে অ্যামিটারের পার্ট দিচ্ছে হলো 2.67 অ্যাম্পিয়ার, 67 অ্যাম্পিয়ার। তার মানে এই অ্যামিটারটা সঠিক পার্ট দিচ্ছে কিনা, তাহলে আমাদের ক্যালকুলেশন কি বলতেছে, অ্যামিটার কি সঠিক পার্ট দিতেছে কিনা, অ্যামিটার সঠিক পার্ট দিতেছে কিনা। এই একটা পার্ট, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পার্ট। দেখো আমরা টোটাল বিষয় ক্লিয়ার বুঝতে পারছি কিনা, 100% ক্লিয়ার হয়েছে কিনা। এখানে অ্যামিটার যে পার্টটা দিচ্ছে সেই পাঠের মান 2.6 অ্যাম্পিয়ার, আমাদের হিসাব অনুসারে এখানেও অ্যামিটার দেখাচ্ছে 2.67 অ্যাম্পিয়ার। আমরা টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, টোটাল বিষয়টা বুঝতে পেরেছি কিনা, টোটাল বিষয়টা বুঝতে পেরেছি কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, সবাই 100% বুঝেছি কিনা। যখনই আমরা এরকম কোশ্চেন করতে চাইবো তখন আমাদের কি করতে হবে, প্রথম কাজ হলো দেখতে হবে যে বিদ্যুৎ ভাগ হয়েছে কিনা। যদি বিদ্যুৎ ভাগ হয় তাহলে সেই অংশের বিভব পার্থক্য কত শেষ বের করতে হবে, সেই অংশের বিভব পার্থক্য বের করতে হবে। আর এই বিভব পার্থক্য বের করার জন্য ওই দুটা মিলে তুল্যরোধ যেটা সেটা কাজে লাগাতে হবে। যেমন এই দুটা মিলে তুল্যরোধ হলো আরপি, এই আরপির সাপেক্ষে আমরা এখানে বিভব পার্থক্য বের করছি কিন্তু আরপির সাপেক্ষে। তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু আরপি, আয়ের মান 4 অ্যাম্পিয়ার, আরপির মান হলো 2 ওহম। তাহলে এখান থেকে আমরা 8 ভোল্ট পেয়ে গেছি এবং সেই সাপেক্ষে আমরা হিসাব করছি। আমরা মনে হয় টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে সবাই। আচ্ছা, ভোল্টেজ বের করতে হবে এই কারণে যে আমাদের যখনই সমান্তরালে সংযুক্ত থাকে, যখনই কোনো অংশ কোনো বর্তনী সমান্তরালে থাকে বা কোনো রোধ যদি সমান্তরালে থাকে, সমান্তরাল অংশের বিভব পার্থক্য বের করে সেই বিভব পার্থক্যকে সংশ্লিষ্ট রোধ দ্বারা যদি ভাগ করি তাহলেই এখানে প্রবাহের মান কত সেই মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পারছি। এইবার আমরা পরের কোশ্চেনটাতে চলে আসতেছি। উল্লেখিত বর্তনীর সুইচ দুটি অন থাকলে তুল্য রোধ নির্ণয় করো। সুইচ দুটি অন থাকলে তার মানে
অন থাকলে কথার অর্থটা হলো এইটাও অন, এটাও অন। তার মানে বর্তমানে যে অবস্থায় ছিল সেটা যদি বলি, যেমন এখান থেকে এই পর্যন্ত অংশটা কি হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত ক্রস কানেকশন করা আছে। যেমন আমরা যদি বলি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে এই পর্যন্ত যাবে, এখান থেকে এই দিকে আসার পরে আর বিদ্যুৎ যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ বিদ্যুতের প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, এখান থেকে এসে ইলেকট্রন এখান থেকে লাফায় যাওয়ার কোনো সুযোগ নাই। আবার যদি বলি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পর্যন্ত যেতে পারবে, যাওয়ার পরে এখান থেকে আর লাফায় যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এখান থেকে শুরু করে এই অংশের মধ্য দিয়ে সরাসরি বিদ্যুৎ যেতে পারবে। তাহলে এই বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থায় শুধুমাত্র একটা কানেকশন কাজ করবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে, এই অংশের মধ্য দিয়েও কোনো বিদ্যুৎ যাবে না, উপরের অংশের মধ্য দিয়েও কোনো বিদ্যুৎ যাবে না। তাহলে বর্তমানে যে অবস্থা আছে সেটা হলো কানেকশন দেওয়া নাই, মানে এই দুটো অংশ অফ করে দেওয়া আছে। তার মানে এই যে সংযোগ বিচ্ছিন্ন অংশ মানে অফ অবস্থায় আছে। এখন আমাদের কি করতে বলা হয়েছে, এই দুটাকে আমাদের সংযোগ দিতে হবে। তো এই দুটাকে যদি সংযোগ দেওয়া হয় তাহলে কি করা, সংযোগ দেওয়া মানে সুইচ অন করা, এখানেও সংযোগ দেওয়া হলো, আবার এখান থেকে এই পর্যন্ত সংযোগ দেওয়া হলো। তাহলে এখান থেকে সংযোগ দেওয়া মানে হলো এই অংশের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করবে। তো এই অংশের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু হয় তাহলে কি হবে, দেখো এখান থেকে আসার পরে বিদ্যুৎটা মোট কয়টা ভাগে ভাগ হয়েছে সেটা যদি দেখি, আমরা উপরের অংশটাকে যদি ধরি I1, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশটা হবে I2, আর এই অংশটাকে বলা হবে I3। তাহলে মূলত এখানে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। উপরের একটাকে অংশ বলবো I1, মাঝের এই অংশটা I2, এখান থেকে এই অংশটা I3। কেউ যদি মনে করে এই দুটো আলাদা সমান্তরালভাবে তৈরি করে নিয়ে সেটার সাথে উপরেরটা সমান্তরাল করবে, তাহলেও যা কথা হবে, আমরা এই তিনটা যদি পরপর একসাথেই সমান্তরাল হিসাবে করি তাহলেও অর্থ একই দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এই তিনটা অংশ আমরা এই দুটো অংশ সমান্তরাল, তার মানে কথার অর্থটা হলো 2, 3 আর 4 মনে করে গুণ করতে হবে। তো 2, 3 এবং 4 গুণ করার অর্থ কি, আমরা দুইটা গুণ করে নিয়ে তারপর আর একটা গুণ করবো, এই তো হিসাব। তাহলে সেই হিসাবটা এখানেও আছে এরকম, যে উপরে R1, এখানে R2, এখানে R3, এই তিনটা পরপর সমান্তরালভাবে সংযুক্ত অবস্থায় আছে, যার কারণে R1, R2 এবং R3কে আমরা সমান্তরাল সংযোগে সংযুক্ত করব। তাহলে R1, R2, R3 যদি সমান্তরালে থাকে তাহলে 1/RP সমান কি হবে, 1/RP সমান 1/R1। R1 এর মান এখানে হলো 4, প্লাস 1/R2 এর মান হলো 12, প্লাস 1/R3 এর মান হলো 6। তাহলে আমরা যদি এখানে বলি 1/RP সমান হলো, তাহলে এখানে লসাগু কত হবে 12, তাই না? তাহলে 12/4 3, 12/12 1, 12/6 মানে হলো 2। তাহলে আমরা যদি এখান থেকে RP সমান বলি তাহলে এখানে 12/6, তার মানে এখানে হলো 2 ওহম। তাহলে এখানে কি হলো 12, 3, 1, 2, তাহলে 3, 2, 5, 6, RPর মান হলো 12/6 = 2। তাহলে আমরা যদি এই অংশটাকে একটু সাজাতে চাই তাহলে আমাদের এইরকম অবস্থা তৈরি হবে, এরকম অবস্থা তৈরি হবে। তাহলে এই তিনটা মিলে তুল্যরোধ হয়ে গেছে RP, আর এখানে হয়ে গেছে R4, আর এখানে হলো 8 ভোল্ট। তাহলে RPর মান কত, RPর মান হলো 2 ওহম, R4 এর মান হলো 2 ওহম। তাহলে আমরা যদি এখান থেকে দেখি তাহলে RS সমান সমান কি হবে, RS কথার অর্থটা হলো RPর সাথে R4 সিরিজ অবস্থায় যুক্ত। তার মানে RS সমান সমান আমরা যদি দেখি তাহলে RPর সমান কত হবে, RP হলো 2 ওহম প্লাস R4 হলো 2 ওহম। তাহলে RS 2, 2, 4, তাহলে এখানে 4 ওহম। বর্তনীর তুল্যরোধ হলো 4 ওহম। দেখো বুঝছি কিনা, বর্তনীর তুল্যরোধ হলো 4 ওহম, বুঝেছি কিনা তাড়াতাড়ি বলো। বর্তনীর তুল্যরোধ হয়েছে 4 ওহম, বুঝেছি কিনা তাড়াতাড়ি বলো। সমান্তরাল না শ্রেণী বুঝবো কিভাবে, সমান্তরাল চেনার উপায় হলো বিদ্যুৎ ভাগ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো যদি বিদ্যুৎ ভাগ হয়ে যায় তাহলে সেটা সমান্তরাল,
আর যদি বিদ্যুৎ ভাগ না হয়, যেমন এখানে বলছিলাম এখানে একটা প্রবাহ I1, মাঝখানের প্রবাহ I2, এখানের প্রবাহ হলো I3। কি বলছিলাম বলো? উপরে যে প্রবাহ সেটা হলো I1, মাঝেরটা I2, এইখানে তিনটা প্রবাহ ভাগ হয়ে গেছে। যেহেতু তিনটা প্রবাহ ভাগ হয়ে গেছে, যার কারণে এই তিনটা সমান্তরালে ছিল, আর এই তিনটা মিলে একটা রোধ তৈরি করছি, সেটা হলো আরপি। আর এখান থেকে এই পর্যন্ত যে প্রবাহটা যাবে সেম প্রবাহ এর মধ্য দিয়ে আসবে। কি বললাম? এখান থেকে যদি আমরা দেখি সেটা হলো এখান থেকে যে প্রবাহটা যাবে সেম প্রবাহ এর মধ্য দিয়ে আসবে। এখানে বিদ্যুৎ প্রবাহ ভাগ হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু এই অংশটা ভাগ হওয়ার কোনো সুযোগ নাই, যার কারণে এই অংশটা সিরিজভাবে আছে, আর উপরের তিনটা অংশ সমান্তরালভাবে সংযুক্ত অবস্থায় আছে। ঠিক আছে? তাহলে আমাদের বর্তনীর তুল্যরোধ কত পেয়ে গেলাম? এখান থেকে যেটা পেয়ে গেলাম সেটা বর্তনীর তুল্যরোধ হলো 4 ওহম। বর্তনীর তুল্যরোধ হলো 4 ওহম। ঠিক আছে? এবার আসো, বলা হয়েছে বর্তনীর দুইটি সুইচ অন থাকলে R1 এর তড়িৎ প্রবাহ, দুটা সুইচ অন থাকলেই R1 এর মধ্যে তড়িৎ প্রবাহ, এবং সুইচ K2 অফ থাকলে R1 এর তড়িৎ প্রবাহ সমান হবে কিনা। তাহলে দুটা সুইচ অন থাকলেই R1 এর মধ্যে তড়িৎ প্রবাহ। তাহলে আমরা একটু এখানে চলে যাই, দেখি দুটা সুইচ অন থাকা মানে এই অবস্থাটা তৈরি হবে। তাহলে দেখো, এই R1 এর মধ্যে তড়িৎ প্রবাহ I1 যদি আমরা বের করতে চাই, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ এটাকে যদি A বিন্দু বলি, এটাকে যদি B বিন্দু বলি, A আর B এর বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত বিভব পার্থক্য বের করে সেই বিভব পার্থক্যকে আমার I1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এই অংশটার সাপেক্ষে চিন্তা করি, তাহলে এখান থেকে কি হবে? এই অংশটা হয়ে যাবে আরপি। তাহলে আমরা যদি এখান থেকে হিসাব করি, দেখো এই অংশটা হলো আরপি, আর এই আরপি এর মান কত পাইছিলাম জানো? আরপির মান দেখো, এই যে আরপির মান পাইছি 2 ওহম। তাহলে আরপির মান পেয়েছি এখানে 2 ওহম, আর এখান থেকে R4 ইকুয়াল টু হয়েছে 2 ওহম। ঠিক আছে? এখন বলা হচ্ছে এখানে যদি এ অংশ বলি, এখানে যদি বি অংশ বলি, এই এ বি এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত সেটা বের করতে হবে। এখন যদি বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে স্যার আমাদের প্রবাহ তো লাগবে। প্রবাহ ছাড়া তো বিভব পার্থক্য বের করতে পারবো না। প্রবাহ ছাড়া বিভব পার্থক্য বের করতে পারবো না। তাহলে প্রবাহ ছাড়া বিভব পার্থক্য যদি না বের করতে হয়, তাহলে প্রবাহ কত হবে? এখানে প্রবাহ যদি বের করি, তাহলে I ইকুয়াল টু, এখানে ভোল্টেজ কত? 8 ভোল্ট, আর ভোল্টেজ 8 ভোল্ট, আর তুল্যরোধ কত? 2 আর 2 হলো 4 ওহম। তাহলে I ইকুয়াল টু হলো কত? 2 অ্যাম্পিয়ার। তার মানে বর্তনীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় বলতে আমরা যেটা বোঝাচ্ছি, এই অংশটার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তো এই অংশটার মধ্যে যদি 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এখন বলো এই এ এবং বি এর বিভব পার্থক্য কত? তাহলে এ এবং বি অংশটার বিভব পার্থক্য যদি বের করতে চাই, তাহলে এখানে ভি এ বি সমান সমান কি হবে? I ইন্টু আরপি। তার মানে আমরা এখান থেকে ভি এ বি সমান যদি বের করতে চাই, I এর মান হলো 2 ইন্টু 2 ইকুয়াল টু হলো 4 ভোল্ট। তাহলে ভি এ বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? 4 ভোল্ট। তার মানে এই অংশের বিভব পার্থক্য হলো 4 ভোল্ট। এখন এই 4 ভোল্ট, অর্থাৎ যেহেতু বিভব পার্থক্য প্রবাহ ভাগ হয়ে গেছে, যার কারণে এই দুটো অংশের আমরা বিভব পার্থক্য বের করলাম। এখন এই বিভব পার্থক্যকে যদি উপরের রোধ দ্বারা ভাগ করি, আবার বলতেছি, এই বিভব পার্থক্যকে যদি উপরের রোধ দ্বারা ভাগ করি, তাহলে উপরের অংশের মধ্য দিয়ে প্রবাহ কত সেই অংশটার মান আমরা পেয়ে যাব। তাহলে উপরের অংশের মধ্যে দিয়ে প্রবাহ যদি বের করতে চেষ্টা করি, তাহলে I সমান সমান কি হবে? ভি এ বি ডিভাইডেড বাই উপরের রোধ হলো R1। এখন দেখো ভি এ বির মান হলো 4 ভোল্ট ভাগ 4 ওহম ইকুয়াল টু হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে সবগুলি সুইচ অন থাকলে R1 এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, সেই পরিমাণ তড়িৎ প্রবাহের মান হলো 1 অ্যাম্পিয়ার। দেখো এতটুকু আমরা বুঝছি কিনা? সবগুলি রোধ যুক্ত থাকলে R1 এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা হলো 1 অ্যাম্পিয়ার। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? সবগুলি সুইচ, তার মানে আমরা যদি
তাহলে সবগুলি সুইচ মানে এই সুইচ এবং এই সুইচ দুই সুইচই যদি অন থাকে তাহলে R1 এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেই পরিমাণ তড়িতের মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এটা একটা আনসার আমরা পেয়ে গেলাম। এখন পরের অংশটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সুইচ K2 অফ থাকলে K2 অফ, সুইচ K2 অফ, তার মানে এই অংশটা থাকবে না। তাহলে এই অংশটা থাকবে না মানে কি, এই অংশের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। কি বলছি, এই অংশ থাকবে না মানে এই অংশের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। তো এই অংশের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত যদি না হয় তাহলে আমাদের বর্তনীর চিত্রটা কেমন হবে সেটা যদি দেখি, তাহলে আমাদের বর্তনীর চিত্রটা যেটা হবে সেটা হলো এই একটা অংশ, এখান থেকে এই পর্যন্ত সুইচ এটা অন করে দেওয়া হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা যাবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা অংশ, এই হলো অবস্থা। তার মানে বর্তমানের চিত্রটা হবে এরকম। তার মানে নিচের যে অংশটা সেই অংশটা থাকবে না। তার মানে R1 ইকুয়াল টু হচ্ছে কত, R1 ইকুয়াল টু হলো 4 ওহম আর R2 ইকুয়াল টু হলো 12 ওহম। তাহলে R1 এর মান 4 ওহম, R2 ইকুয়াল টু 2 ওহম, এই দুটা রোধ শুধু থাকবে। নিচের যে রোধটা 6 ওহম এটা থাকবে না। তাহলে এখন কি হবে, এটা 2 ওহম ছিল, এখন কি করতে হবে, আবার নতুন করে আমাদের তুল্য রোধ বের করে আবার নতুন করে প্রবাহ বের করে তারপরে R1 এর জন্য প্রবাহ কত সেটা বের করতে হবে। তাহলে এখন দেখা যায় যে R1 এবং R2 এই দুটো আছে সমান্তরালে, তার সাথে এটা সিরিজ। আমরা যদি একবারে একটু করতে চাই, ভালো করে খেয়াল করি, সমান্তরাল তুল্য রোধের ক্ষেত্রে আমরা বলছিলাম দুটা সমান্তরাল তুল্য রোধ বের করার সিস্টেম হলো তাদের গুণফল এবং যোগফল। তাহলে R1 এবং R2 এর গুণফল, তার মানে আমরা যদি বলি একবারে 4 গুণন 12, নিচে কত হবে 4 যোগ 12, তার সাথে সিরিজ হিসাবে আছে 2 ওহম। তাহলে RP ইকুয়াল টু কত হবে দেখো, RP না বলে তাহলে আমরা সরাসরি এখানে RS বলে ফেলি, সরাসরি এই অংশটা RS বলে ফেলি, RS এটা হলো RS। তাহলে 4 12 48 ভাগ 16, তার মানে 3 যোগ 2 ইকুয়াল টু হলো 5 ওহম। তাহলে এই অবস্থায় বর্তনীর তুল্য রোধ হয়ে যাবে 5 ওহম। দ্বিতীয় ক্ষেত্রে বর্তনীর তুল্য রোধ হয়ে যাবে 5 ওহম, ঠিক আছে। তাহলে মানে এই দুটার তুল্য রোধ হবে কত 3, আর এখানে তুল্য রোধ হবে 2, তাহলে 3 আর 2 হলো 5। তাহলে এইবার যদি আমরা বর্তনীর প্রবাহ বের করতে চাই তাহলে I প্রাইম ইকুয়াল টু কী হবে, I প্রাইম ইকুয়াল টু তড়িৎচালক শক্তি কত যেন ছিল 8 ভোল্ট। তাহলে 8কে আমরা 5 দ্বারা ভাগ করব, তাহলে 8 ভাগ 5, তাহলে 8 ভাগ 5 ইকুয়াল টু কত হবে, তাহলে 8 ভাগ 5 যদি হয় তাহলে 1.6, তাহলে 1.6 অ্যাম্পিয়ার। আগে দেখো তড়িৎ প্রবাহ কত ছিল, আগে যে তড়িৎ প্রবাহটা ছিল সেই তড়িৎ প্রবাহ হলো 2 অ্যাম্পিয়ার। যখনই আমরা এখান থেকে এই রোধটাকে বাদ দিয়ে দিলাম তখন তুল্য রোধও চেঞ্জ হয়ে গেল, তুল্য রোধের চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রবাহের মানও চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা বলি যে এই অংশটা ছিল A পয়েন্ট, এটা হলো B পয়েন্ট, এবার AB এর বিভব পার্থক্য কত হবে, তাহলে AB এর বিভব পার্থক্য, তাহলে এই দুটার তুল্য রোধ কিন্তু এই যে কত, এই যে হলো 3 ওহম, তাহলে এই দুটার তুল্য রোধ হলো 3 ওহম। তাহলে 3 ওহমের সাপেক্ষে দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে এবার যদি আমরা এখান থেকে VAB বের করি তাহলে কত হবে বলো, তাহলে VAB সমান সমান প্রবাহ হলো I প্রাইম আর তুল্য রোধ হলো RP। তাহলে I প্রাইমের মান হলো 1.6 ইন্টু RPর মান হলো 3, তাহলে কত হবে গুণন 3, তার মানে হলো 4.8 ভোল্ট, 4.8 ভোল্ট। তার মানে দ্বিতীয় চিত্রে অর্থাৎ এই অংশটা না থাকলে এইখানে যে অংশটা আছে সেই অংশটার জন্য বিভব পার্থক্য হলো 4.8 ভোল্ট। এখন এই 4.8কে আমরা এখানে 12 দ্বারা ভাগ করব, তাহলে এবার দেখো I1 প্রাইম সমান সমান কত হবে, VAB কে আমরা কি করব এখন এই রোধ দ্বারা ভাগ করব, তার মানে R1 দ্বারা ভাগ করব। তাহলে I1 প্রাইম সমান সমান যদি বলি তাহলে VAB এর মান হলো 4.8 ভোল্ট, তাকে ভাগ করব কত দিয়ে 4 ওহম দ্বারা, তাহলে I1 প্রাইম সমান সমান 4.8 ভাগ 4, তার মানে হলো 1.2 অ্যাম্পিয়ার। তাহলে আগের প্রবাহ ছিল কত 1 অ্যাম্পিয়ার আর পরের প্রবাহ হলো 1.2 অ্যাম্পিয়ার।
তাহলে অবশ্যই দুটা একই হবে না। আমাদের বিষয়টা ছিল আগের প্রবাহ পরের প্রবাহ এক হবে কিনা। তাহলে I1 নট ইজ ইকুয়াল টু I1 প্রাইম, আগের প্রবাহ পরের প্রবাহ একই হবে না। দেখো আমরা টোটাল বিষয়টা বুঝতে পেরেছি কি না। দেখো টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। আগের প্রবাহ হলো 1 অ্যাম্পিয়ার আর পরের প্রবাহ হলো 1.2 অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে আমাদের একই মান হচ্ছে না। দেখো টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা, কারো কোনো কঠিন মনে হয়েছে না, কোনো অংশে কঠিন মনে হয়েছে কিনা। মানে সুইচ অফ থাকার কারণে এই অংশটার মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় নাই, এই জন্য এই রোধটাকে টোটাল আমরা বাদ দিয়ে দিয়ে পূর্বের মতো করে আমরা আবার হিসাব করছি। এখন দেখো টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে। আগের প্রবাহ ছিল 1 অ্যাম্পিয়ার, পরের প্রবাহ হয়ে গেছে 1.1 অ্যাম্পিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি। দেখি আমরা পরবর্তী কোশ্চেন কি আছে সেটা যদি দেখি। এবার দেখো বলা হয়েছে R4 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। R4 কোনটা? R4 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে R4 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, তাহলে এই অংশটাকে যদি আমরা ধরি, তাহলে এইবার খেয়াল করি, দেখো এখান থেকে এই অংশটা হলো R4, এই অংশটার মধ্য দিয়ে, এই যে R4 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। R4 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে। এখন এখান থেকে একদম সহজ একটা কথা বলি, যদি ভালো করে খেয়াল করবা, কিন্তু আমরা এখান থেকে যখন যাব, এখান থেকে শুরু করে এই বিন্দুতে গিয়ে মূলত বিদ্যুৎ প্রবাহটা ভাগ হচ্ছে। এই বিন্দুতে একটা প্রবাহ উপরে গিয়ে এখান থেকে আবার ভাগ হচ্ছে, এই অংশ এখানে আসলো, এখানে এসে মিলিত হবে। এখন একদম সহজ যে কথাটা সেটা হলো, এই R4 এর বাম প্রান্ত কার সাথে যুক্ত? R4 এর বাম প্রান্ত 9 ভোল্টের সাথে যুক্ত, এবং R4 এর ডান প্রান্ত সরাসরি 9 ভোল্টের সাথে যুক্ত। যেহেতু R4 সরাসরি 9 ভোল্টের সাথে যুক্ত, যার কারণে এই ভোল্টেজটা সরাসরি এই R4 পেয়ে যাবে। যেহেতু সরাসরি R4 পেয়ে যাবে, তার মানে R4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হলো 9 ভোল্ট। R4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হলো 9 ভোল্ট। এখন এই বিভব পার্থক্যকে যখনই আমরা এই R4 দ্বারা ভাগ করব, তখন এই অংশটার মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেই অংশটুকু আমরা সরাসরি পেয়ে যাব। তাহলে এই অংশের মধ্য দিয়ে সরাসরি বিদ্যুৎ প্রবাহ I1 সমান এখানে তড়িৎ চালক শক্তি হলো 9 ভোল্ট, আর এর মধ্যে তড়িৎ প্রবাহ রোধ হলো 3 ওহম। তাহলে আমরা এখান থেকে I1 ইকুয়াল টু পাবো 9/3 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। তার মানে এর মধ্যে দিয়ে সরাসরি যে বিদ্যুৎ প্রবাহিত হবে সেই পরিমাণ হলো 3 অ্যাম্পিয়ার। দেখো বুঝলা কিনা। যেহেতু R4 সরাসরি 9 ভোল্টের সাথে যুক্ত, R4 যেহেতু সরাসরি 9 ভোল্টের সাথে যুক্ত, এই জন্য R4 এর মধ্যে তড়িৎ প্রবাহ হলো সরাসরি 3 অ্যাম্পিয়ার। দেখো বুঝতে পারছি কিনা। দেখো টোটাল বুঝলাম কিনা, তাড়াতাড়ি আমাকে একটু জানাও কি অবস্থা, টোটাল বিষয়টা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, প্রথম অংশটা আমরা বুঝতে পেরেছি, কারণ এই অংশটার মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, কারণ R4 সরাসরি 3 ভোল্টের সাথে যুক্ত। এটা খুবই সহজ, কারণ উপরের এই অংশগুলো আমার এখানে আর প্রয়োজন হচ্ছে না। আমরা যদি উপরের অংশগুলো নিয়ে এসে যদি করি, তাহলেও ঘুরে ফিরে একই অবস্থা দাঁড়াবে, অত জটিলতা অংশ আমরা যাব না। বলা হয়েছে বর্তনীতে
60 ওয়াটের একটি বাল্ব সংযোগ দিলে বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। বর্তনীতে 60 ওয়াটের একটি বাল্ব সংযোগ দিলে বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে কিনা সেটা ব্যাখ্যা করো। তো এরকম অবস্থার ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই বর্তনীটির ক্ষমতা কত সেটা আমাদের আগে দেখতে হবে। এই বর্তনীটির ক্ষমতা কত, তাহলে এই বর্তনীর ক্ষমতা যদি 60 ওয়াট থেকে বেশি হয় তাহলে এখানে এই বাল্বটি জ্বলবে, আর এই বর্তনীর ক্ষমতা যদি 60 ওয়াট থেকে কম হয় তাহলে এটি জ্বালানো সম্ভব হবে না। তাহলে আমরা এইখানে বর্তনীটাকে একটু আস্তে আস্তে ছোট করি। দেখো বর্তনীটাকে ছোট করি, ছোট করার বিষয় যদি বলি তাহলে দেখো এখান থেকে যে প্রবাহটা যাবে সেই প্রবাহটা সরাসরি এর মধ্যে দিয়ে এখানে আসবে। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে যেহেতু এই পর্যন্ত সরাসরি আসে, তার মানে অবশ্যই এই দুটো অংশ সিরিজে যুক্ত। এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে এখানে আসলো, তাহলে এই দুটো অংশ সিরিজে যুক্ত। তাহলে এই দুটো অংশ সিরিজে যদি যুক্ত করে দিই তাহলে এখানের তুল্য রোধটা কত হবে? এখানে তুল্য রোধ এখানে 6 ওহম, এখানে 6 ওহম, এখানে হলো 12 ওহম তুল্য রোধ হলো এই দুটার তুল্য রোধ RS1। আর এখান থেকে শুরু করে আর একটা অংশ কোথায় আছে? আর একটা অংশ এখানে যুক্ত অবস্থায় আছে। এই অংশটার মান কত? এই অংশটার মান 4 ওহম। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা অংশ যুক্ত আছে যেটা হলো 3 ওহম। আর নিচে তড়িৎ চালক শক্তি আছে কত? 8। এই তার মানে আমাদের আগের থেকে একটু অংশটা ছোট হয়ে গেল। এখন বিষয়টা খেয়াল করো যে এই দুটো অংশ একসাথে করার সাথে সাথে আমাদের কি অবস্থা তৈরি হয়ে গেল? এখান থেকে যে অবস্থাটা তৈরি হয়ে গেল, তার মানে এই দুটো আছে সমান্তরাল অবস্থায়, তার সাথে এটাও সমান্তরাল অবস্থায়। তার মানে কথার অর্থটা হচ্ছে আমি এখান থেকে এই পর্যন্ত সংযোগটা না দিয়ে যদি আমি এই সংযোগটা ঠিক এইভাবে দিতাম, এখানে সংযোগটা যদি আমি এইভাবে দিতাম, এখান থেকে শুরু করে এইভাবে যদি সংযোগ দিতাম তাহলেও একই ঘটনায় দাঁড়াতো। তার মানে R3 ইকুয়াল টু হয়ে যেত এখানে হলো 4 ওহম আর এটা হলো R4। তার মানে এই অংশটা এখান থেকে এইভাবে সংযোগ দেওয়া আর মাঝখানে এই বরাবর সংযোগ দেওয়া, দুটার অর্থ একই। তাহলে দেখো এইভাবে সংযোগ দিয়ে ফেললে আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে? উপরে হলো RS1 12 ওহম, এখানে 4 ওহম আর 3 ওহম, এই টোটাল অংশটা এখন সমান্তরালভাবে যুক্ত। তো যেহেতু তিনটা অংশ সমান্তরালভাবে যুক্ত, এই জন্য আমরা এখান থেকে বলবো 1/RP সমান সমান কি হবে? 1/RP সমান 1/RS1 মানে 1/12 প্লাস কি হবে 1/4 প্লাস কি হবে 1/3। তাহলে আমরা যদি এখান থেকে 1/RP সমান করতে চাই তাহলে কত হবে? লসাগুলো 12, 12/12 মানে হলো 1, 12/4 মানে হলো 3 আর 12/3 মানে হলো 4। তাহলে আমরা যদি এখান থেকে RP সমান বলি তাহলে উপরে হলো 12, 4 3 7 থেকে 8 ইকুয়াল টু 1.5 ওহম। দেখো বর্তনীর তুল্যরোধ 1.5 ওহম, ঠিক আছে কিনা? বর্তনীর তুল্যরোধ 1.5 ওহম, এই পর্যন্ত আমরা ঠিক পাইছি কিনা? এবং তড়িৎচালক শক্তি হলো কত? তড়িৎচালক শক্তি হলো 9 ভোল্ট। তাহলে RP তার মানে তিনটা রোধ একসাথে করার পরে যে তুল্যরোধটা তৈরি হয়েছে সেই তুল্যরোধ যদি আমরা এখান থেকে হিসাব করি, এখানে তিনটা রোধ একসাথে তৈরি করে RP ইকুয়াল টু যেটা তৈরি হয়েছে সেটা হলো 1.5 ওহম আর তড়িৎচালক শক্তি হলো 9 ভোল্ট। তাহলে এই তিনটা রোধ একসাথে তৈরি করেছে, তুল্যরোধ হলো কত হয়েছে? 1.5 ভোল্ট, তড়িৎচালক শক্তি হলো 9 ভোল্ট, 1.5 ওহম 9 ভোল্ট। তাহলে এখন আমাদের ক্ষমতা বের করতে হবে। ক্ষমতা P এর সূত্র হলো V²/RP। তাহলে আমরা এখান থেকে যদি দেখি তাহলে P ইকুয়াল টু V²/RP। তাহলে V এর পরিমাণ কত? এখানে 9 তার উপরে স্কোয়ার, RP এর মান কত? 1.5। তাহলে কত হচ্ছে? 81/1.5 এত ওয়াট। কত হয় বলো তো? তাহলে 81/1.5 তার মানে কত হবে? 54। তাহলে পি এর মান হলো 54 ওয়াট। পি এর মান হলো 54 ওয়াট, 54 ওয়াট। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতেছি সেটা হলো যে এই যে বর্তনীটা আছে সেই বর্তনীর সর্বোচ্চ ক্ষমতাই হলো 54 ওয়াট। তো যেখানে বর্তনীর সর্বোচ্চ ক্ষমতাই হলো 54 ওয়াট,
সেক্ষেত্রে আমরা যদি পি প্রাইম ইকুয়াল টু 60 ওয়াটের একটা বাল্ব সংযুক্ত করে দিই, তাহলে অবশ্যই তার পক্ষে চালানো সম্ভব হবে না, অবশ্যই চালানো সম্ভব হবে না। কারণ আমাদের টোটাল বর্তনীর যে ক্ষমতা তার থেকে এই বাল্বের ক্ষমতা বেশি, সুতরাং আমরা এটা অবশ্যই জ্বলাইতে পারবো না। 60 ওয়াটের বাল্বটি এখানে জ্বলবে না। টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা তাড়াতাড়ি বলো, টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা? টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা তাড়াতাড়ি বলো। আচ্ছা, এবার পরের কোশ্চেন কি আছে দেখো। বলা হয়েছে বর্তনীটির তড়িৎ প্রবাহ নির্ণয় করো। বর্তনীটির তড়িৎ প্রবাহ নির্ণয় করো। বর্তনীটির তড়িৎ প্রবাহ কিভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখন এই বর্তনীটা কি করতে হবে, এই বর্তনীটা আস্তে আস্তে আমাদের ছোট করতে হবে। তাহলে আস্তে আস্তে যদি ছোট করতে চাই তাহলে কি করতে হবে দেখো তো। এখান থেকে দেখো, আমরা যদি দেখি এখান থেকে তড়িৎচালক শক্তি থেকে উৎপন্ন হবে একটা প্রবাহ, এখান থেকে যাবে একটা অংশ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে এখানে আসবে। তাহলে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে, আমি কোনোটা কিছু বুঝতেছি না, কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে এটা তো বুঝতেছি, কারণ এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রবাহ এই পর্যন্ত আসতেছে। তাহলে এখানে আছে 40 ওহম, এখানে আছে 60 ওহম। এই 40 আর 60, এই 40 আর 60 কত হবে 100 ওহম, এটা তো আমরা বুঝতেছি। তাহলে এই দুটো অংশ আমরা আগে তৈরি করে নিই। তাহলে এই দুটো অংশ যদি আমরা এখান থেকে তৈরি করে নিই, তাহলে এই দুটো অংশ যদি আমাদের তৈরি করে নিই, তাহলে যেটা হবে সেটা 40 আর সেটা হলো 100 ওহম, আর এখানেও তৈরি হয়ে গেছে এখানে 100 ওহম। এখান থেকে এই পর্যন্ত গেল, তড়িৎচালক শক্তি এখানে কত আছে 220 ভোল্ট। ডান দিকের আবার ঘটনাটা কি, ডান দিকের ঘটনা এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি দুটো একসাথে তৈরি করব। তো এইবার খেয়াল করো দেখো, এখানে হলো R4, এখানে R4 আর R4, এটা হচ্ছে R5। তাহলে R4 এর মান হলো 150, এটার মান হচ্ছে 150। তাহলে এখানে হলো 150, আবার এখানে 150। এবার কি হলো দেখো, এবার যদি আমরা দেখি, এবার যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, এখান থেকে যে প্রবাহটা আসবে, একটা প্রবাহ এখান থেকে ভাগ হয়ে এখানে যাবে, আর একটা প্রবাহ এখান থেকে ভাগ হয়ে এই পর্যন্ত আসবে। তাহলে দেখো একটা প্রবাহ এখান থেকে এদিকে যায়, তাহলে একটা এই বরাবর যায় আর একটা এই বরাবর, তাহলে এই দুটা অংশ অবশ্যই সমান্তরালে যুক্ত, কারণ এখানে এসে একটা অংশ এই পাশে যায় আর একটা অংশ এদিক থেকে যেয়ে এখানে হবে। তাহলে এই দুটো অংশ সমান্তরালে। এবং ডান দিকের অংশ যদি আমরা আবার খেয়াল করি, ডান দিকের অংশ কি হবে দেখো, ডান দিকের অংশ যদি দেখি, এখান থেকে শুরু করে প্রবাহটা আসলো, একটা এসে এই বরাবর যাবে, আর একটা অংশ এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশ এদিকে যাবে। তাহলে দেখো এখানে যেমন দুইটা ভাগ হয়েছে, সেম ভাগ আবার এখানেও হয়েছে। তাহলে এই দুটো অংশের তুল্যরোধ যদি আমি বের করি, তাহলে এই দুটো অংশের তুল্যরোধ কত হবে, বাম দিকে অংশটার তুল্যরোধ যদি বের করা হয়, তাহলে বাম দিকে অংশের তুল্যরোধ হলো RP সমান সমান কত হবে, এখানে 100 100, তার মানে 100 গুণন 100, নিচে হবে কত 100 যোগ 100। তার মানে দুটা সমান মানের যদি সমান্তরালে থাকে তাহলে তুল্যরোধ অর্ধেক হয়ে যায়। তাহলে 100 আর 100 মানে এখান থেকে হয়ে যাবে 50 ওহম। তার মানে বাম দিকে এই দুটা তুল্যরোধ হয়ে গেল, এই দুটা তুল্যরোধ হয়ে গেল RP, এর মান হলো 50 ওহম। এবার এই অংশটা যদি আমরা এখান থেকে হিসাব করি, তাহলে এই অংশটা যদি হিসাব করি দেখো 150 150, এই অংশটাও কিন্তু অবশ্যই সমান্তরালভাবে অবস্থান করে। তাহলে এখানে 150 150, তাহলে এখানে যদি বলি RP প্রাইম সমান সমান কত হবে, তাহলে 150 গুণন 150, নিচে হলো 150 যোগ 150, তাহলে এখানে RP প্রাইম ইকুয়াল টু হলো 75 ওহম। তাহলে আমাদের ডান পাশের এই অংশটুকুর মান চলে আসতেছে RP প্রাইম, আর RP প্রাইমের মান হলো 75 ওহম।
এখন এই যে প্রবাহটা এই বরাবর আসলো, তাহলে একটা প্রবাহ এইখান থেকে, তাহলে আমরা এখান থেকে বলবো 220 ভোল্ট, এখান থেকে প্রবাহটা এই পর্যন্ত এসে সরাসরি এর মধ্য দিয়ে এখানে আসে। তাহলে দেখো এই দুটা মিলে কিন্তু এখন একটা রোধ হয়ে গেল। এই দুটা মিলে যখন একটা রোধ হয়ে যাবে তখন আমাদের আর এস সমান সমান অবশ্যই কি হবে, আরপি প্লাস আরপি প্রাইম, আরপি প্লাস আরপি প্রাইম। তার মানে আরপির মান কত ছিল, আরপির মান হলো 50 প্লাস 75, তাহলে কত হয় 125, 125 ওহম। তাহলে বর্তনীর যে তুল্য রোধ সেই তুল্য রোধ হলো 125 ওহম। দেখো ঠিক আছে কিনা, বর্তনীর তুল্য রোধ হলো 125 ওহম। এখন বলা হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ কত, তাহলে তড়িৎ প্রবাহ আই সমান সমান তাহলে কি হবে, এখানে ভোল্টেজের পরিমাণ হলো 220 ভোল্ট, তাহলে এখান থেকে লিখলাম 220 ভোল্ট, আর আরএস এর মান হলো 125, আর 25 এত ওহম। তাহলে আই ইকুয়াল টু কি বলা হবে, 220 ভাগ 125, 220 ভাগ 125 কত হয়, 220 ভাগ 125, তার মানে 1.76 অ্যাম্পিয়ার। তার মানে বর্তনীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তার পরিমাণ হচ্ছে 1.76 অ্যাম্পিয়ার। দেখো আমরা টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, তাড়াতাড়ি বলো টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। বর্তনীর তড়িৎ প্রবাহ হলো 1.76 অ্যাম্পিয়ার। দেখো 1.76 অ্যাম্পিয়ার, বর্তনীর তড়িৎ প্রবাহ 1.67 অ্যাম্পিয়ার। দেখো বুঝতে পারছি কিনা, এই অংশটুকু কমপ্লিট হয়েছে কিনা, বর্তনীর তড়িৎ প্রবাহ তার মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় তড়িৎ প্রবাহ 1.76 অ্যাম্পিয়ার। সমান্তরালে রোধগুলি একবারে হিসাব করা যাবে না, কারণ সবগুলি রোধ সমান্তরালে নাই, সবগুলি রোধ একসাথে সমান্তরালে নাই। এই দুটা সেট আছে সমান্তরালে, এই দুটা সেট আছে সমান্তরালে, তারপরে এই দুটো অংশ আবার আছে সিরিজে, যার কারণে একসাথে আমরা করতে পারবো না। কখনোই তোমরা সবগুলোকে একসাথে মিলাবে না। সবসময়ের জন্য বর্তনী যত বড়ই বর্তনী হোক আস্তে আস্তে আমরা ছোট করে নিব, আস্তে আস্তে বর্তনী ছোট করে নিয়ে তারপর আমরা সেই অনুসারে হিসাব করব, ঠিক আছে। আমি যদি সবগুলি সমান্তরালে করা যেত তাহলে তো করে দিতাম, যেমন এইখান থেকে 1 2 3 4 এগুলো সবগুলো তো সমান্তরালে নাই। কেন সমান্তরালে নাই, কারণ এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে এখান থেকে এই পর্যন্ত ভাগ হয়ে এটা মূল প্রবাহ তৈরি হয়েছে এখানে আই, এখান থেকে আবার আবার ভাগ হয়েছে, এখান থেকে আবার ভাগ হয়েছে, আবার এখানে সমান্তরাল তৈরি হয়েছে। তাহলে এই দুটো একটা সমান্তরাল, এই দুটো একটা সমান্তরাল, তারপরে এই দুটো তৈরি হয়েছে সিরিজ, যার কারণে আমরা এখান থেকে অবশ্যই একসাথে করতে পারবো না। পরের অংশ কি আছে দেখো, বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত রোধগুলি সমন্বিত উপকরণ ব্যবহার করে বাড়ির একটি কক্ষের বর্তনী চিত্র অঙ্কন করে এর উপযোগিতা ব্যাখ্যা করো। তার মানে বাসাবাড়িতে যে সংযোগটা দেওয়া থাকে, বাসাবাড়িতে যে সংযোগটা দেওয়া আছে সবগুলি সংযোগই সমান্তরালভাবে থাকে। কেন, কারণ আমাদের তোমাদের বাসায় দেখবা যে একটা বাসা রুমে যদি মনে করো 5টা অংশ থাকে, যেমন 2টা ফ্যান, 2টা লাইট, তারপরে একটা টিভি, এরকম যদি কানেকশন থাকে তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করা হয়। তো যেহেতু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করা হয় তার মানে প্রত্যেকটা অংশ সমান্তরালভাবে কাজ করে। কারণ আমাদের যেটা প্রয়োজন হবে সেটা আমরা চালাবো, যেটা প্রয়োজন হবে না সেটা আমরা চালাবো না। তাহলে এইখানে সবগুলি সমান্তরালে নাই। এখন বলা হচ্ছে যে সবগুলি অংশ সমান্তরালভাবে সংযুক্ত করে একটা বর্তনী তৈরি করতে হবে। তাহলে আমাদের এখানে যতগুলি রোধ আছে সবগুলি রোধকেই আমাদের সমান্তরালে সংযুক্ত করতে হবে। তাহলে সবগুলি রোধকে যদি সমান্তরালে সংযুক্ত করা হয় তাহলে আমাদের কি করব, এই একটা রোধ, তারপরে এই আর একটা রোধ, তারপরে 3 নাম্বার রোধ,
তারপর হলো 4 নাম্বার, 5 নাম্বার। তার মানে সবগুলি রোধ কি হলো, সবগুলি রোধই সমান্তরালভাবে সংযুক্ত করতে হবে। তাহলে সবগুলি রোধ সমান্তরালভাবে সংযুক্ত করতে হবে, তার মানে এরকমভাবে আমরা সবগুলা সংযোগ থাকবে। তবে এখানে আমরা একটা কাজ করে নিব। কি কাজ করে নিব? আমাদের এখানে প্রত্যেকটা অংশের জন্য আমরা একটা আলাদা আলাদাভাবে সুইচ দিব। কিরকম? এখান থেকে এই পর্যন্ত একটা সুইচ, এখান থেকে এই পর্যন্ত একটা সুইচ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সুইচ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সুইচ, তারপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা। প্রত্যেকটা অংশের জন্য আমরা একটা করে সুইচ ব্যবহার করব আলাদা আলাদা। তাহলে এটা রোধ হলো R1। আমরা যদি রোধগুলির নাম দিই এখানে, তাহলে এখানে রোধ হলো R1, এটা রোধ হলো R2, এই রোধ হলো R3, তারপরে এখানে হলো R4, তারপরে এখানে হলো R5। ঠিক আছে, R4, এখানে হলো R5। তাহলে সবগুলি আলাদা আলাদাভাবে সংযুক্ত আছে। তাহলে আমরা এখান থেকে চাবি সংযুক্ত করে দিব। যে চাবিগুলো সংযুক্ত করে দিব, এখানে বলা হবে K1, তারপরটা হবে K2, এখানে হলো K3, তারপর হলো K4, তাহলে K5। সবগুলি অংশ আলাদা আলাদাভাবে সংযোগ আমরা দেখাবো। এবং এখানে যেটা সংযোগ, মানে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ব্যাখ্যা দিতে হবে। যে প্রত্যেকটা অংশ, মনে করো একটা ফ্যান, একটা টিভি, একটা লাইট, একটা বিভিন্ন অংশ আমাদের সংযোগ দেওয়া আছে। এই সংযোগগুলোর অংশের মধ্যে আমাদের যেটা যখন প্রয়োজন হবে তখন সেই অংশটা আমরা ব্যবহার করব। আর যেটা সংযোগ, মনে করো আমাদের উপরের অংশ এখন সবগুলি খোলা অবস্থায় আছে, তাহলে সবগুলি খোলা অবস্থায় থেকে যদি আমি উপরের অংশটা সংযোগ করি, তাহলে উপরের অংশ সংযুক্ত করি, তাহলে উপরের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। মাঝখানের অংশটা আমার চালানোর দরকার নাই, 3 নম্বর অংশটা চালাবো, তাহলে এটা সংযোগ দেবো, এটা সুইচ দিব। তাহলে এই অনুসারে একটা বর্তনী এঁকে এটার ব্যাখ্যা করলেই চলবে। ঠিক আছে, এরকম একটা চিত্র এঁকে সেই চিত্রটার ব্যাখ্যা করলেই হবে। আমরা ক্লাসের ফাঁকে আর কথা না বলি, অনেকেই দেখি কথা বলা নিয়ে ব্যস্ত। কথা না বলে আমি যেগুলো বলতেছি সেইগুলো একটু মনোযোগ সহকারে শোনো। একজনের কথা প্রসঙ্গে আরেকজন কথা বললেই সমস্যা, কথা না বললেই কোনো কিছু নয়। একজনের কথার পরিপ্রেক্ষিতে আরেকজনের কথা বললেই সমস্যা, কথা না বললেই কোনো সমস্যা হবে না। কথা বলার দরকার না, আমরা যেটা কথা বলতেছি সেই অংশটাই শুধু শোনো, তাহলেই হবে। আগের অংশে বর্তনীর ক্ষমতা আর বাল্বের ক্ষমতা সমান হলে জ্বলবে। আচ্ছা, এইবার দেখো আরেকটা কোশ্চেন বলা হয়েছে, চিত্রটির বিডি অংশের তুল্যরোধ নির্ণয় করো। বিডি অংশের তুল্যরোধ, বিডি অংশের তুল্যরোধ কত সেটা আমাদের বের করতে হবে। বিডি অংশ বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? বিডি অংশের তুল্যরোধ কোথায় আছে? বিডি মানে কোথায়? আমরা যদি এখান থেকে দেখি, এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশটা হলো ডি পয়েন্ট। তাহলে বি এবং ডি অংশের তুল্যরোধ কত সেটা আমরা বের করব। বিডি অংশের তুল্যরোধ কত সেটা আমরা বের করব। তাহলে বিডি অংশ, আমাদের এই দিকে অংশের কথা কিন্তু বলা হচ্ছে না, শুধু বিডি অংশের তুল্যরোধ বলা হচ্ছে। অ্যান্ড বিডি অংশে কি অবস্থা আছে সেটা যদি দেখি, তাহলে বিডি অংশের মানে কি, এখান থেকে একটা রোধ এই বরাবর গিয়ে প্রবাহ এই বরাবর গিয়ে এটা আসে, তাহলে এখান থেকে একটা অংশ এই বরাবর আসে, তার মানে এখানে 15 ওহম আর এই 15 ওহম, এই দুটা 15 ওহম অবশ্যই সিরিজে যুক্ত। তাহলে আমরা যদি বর্তনীটা তৈরি করার চেষ্টা করি, তাহলে বাম দিকে অংশের কোনো পরিবর্তন নাই, এই অংশটার কোনো পরিবর্তন নাই, যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে। কিন্তু এখান থেকে এই পর্যন্ত অংশ যদি হিসাব করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা রোধ, আর এই দুটা মানে এখানে 15, এখানে 15 15 30 ওহম। তাহলে এখান থেকে এই দুটা হলো RS1, RS1 এর মান হচ্ছে এখানে 30 ওহম, কারণ দুটা যোগ করতে হবে। ঠিক আছে, এইবার এখানে আসো, এই অংশটা যদি, তাহলে এখানে হলো 40 ভোল্ট আর এখানে হলো 30 ওহম। তাহলে এখন এইটা হলো ডি বিন্দু। এখন দেখো
এই বি বিন্দু আর ডি বিন্দুতে যদি আমরা হিসাব করি, তাহলে এখানে বি এবং ডি বিন্দুতে যদি আমরা সংযুক্ত করি, তাহলে এই অংশটার জন্য এটা হলো 30 ওহম, আর এখানে এই অংশটা আছে 30 ওহম। তাহলে এখানেও 30, এখানেও 30, এই 30 এবং এই 30 কিন্তু সমান্তরাল সংযুক্ত অবস্থায় আছে। যেহেতু এই দুটো অংশ সমান্তরাল সংযুক্ত অবস্থায় আছে, তাহলে আমরা যদি এখান থেকে বলি 1/RP ইকুয়াল টু কী হবে, 30 ওহম যোগ 1/30 ওহম। তাহলে আমরা যদি এখানে তুল্যরোধ বের করতে চাই, তাহলে আরপি সমান সমান কত হবে, 30 ওহম হলো লসাগু। তাহলে 30কে 30 দ্বারা ভাগ করলে হবে 1, আবার এই 30কে 30 দ্বারা ভাগ করলে হবে 1। তাহলে আমরা এখান থেকে আরপি সমান সমান যেটা পাবো 30/2 ইকুয়াল টু হলো 15 ওহম। তাহলে আমাদের এখানে যে বর্তনীর তুল্যরোধ সেটা হলো 15 ওহম। তাহলে আমরা যদি আর একটু ক্লিয়ার করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই দুটো অংশ মিলে আমাদের একটা রোধ তৈরি হয়ে গেছে। এই অংশটা হয়ে গেছে আরপির মান হলো 15 ওহম। দেখো বুঝতে পারছে কিনা, এই অংশটার যে তুল্যরোধ সেই অংশটার তুল্যরোধ হলো 15 ওহম। দেখো আমরা বুঝতে পেরেছি কিনা। ভিডিও অংশের তুল্যরোধ হলো 15 ওহম, এতটুকু আমরা বুঝতে পারছি। এই অংশটার তুল্যরোধ হলো 15 ওহম, এটা আমরা বুঝতে পারছি। এখন দেখি পরবর্তী অংশ কি আছে সেটা যদি দেখি, বলা হয়েছে চিত্রের এবি এবং সিডি অংশে বিভব পার্থক্য একই হবে কিনা। তার মানে আমরা যদি এখান থেকে দেখি যে এবি মানে কি, এই অংশটা, তাহলে এই অংশটা যদি আমরা আরেকটু আঁকি, তাহলে এখান থেকে যেটা হবে সেটা হলো এ আর এখানে হলো বি। তাহলে এ আর বি অংশটা যদি বলি, তাহলে এখান থেকে RP1 ইকুয়াল টু কত হবে, RP1 এখানে হলো 20 আর 20, তাহলে এখান থেকে হবে 10 ওহম। আর এখান থেকে এই পর্যন্ত যেটা ছিল সেটা হলো RP2 ইকুয়াল টু কত, এখানে হলো 15 ওহম। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত তড়িৎচালক শক্তি কত ছিল, 40 ভোল্ট, এখানে হলো বিডি। এই হলো অবস্থা। তাহলে এখন আমাদের কোশ্চেন এখানে বলা হয়েছে, দেখো তার মানে আগের কোশ্চেনে এই অংশটা মিলে তুল্যরোধ আমরা 15 ওহম কিন্তু নিয়ে আসছিলাম। তাহলে এই অংশটার তুল্যরোধ ছিল 15 ওহম, মাঝখানে এই অংশটা 10 ওহম চলে আসলো। তাহলে এখানে 15 আর 10 কত হলো, 25 ওহম। 10, আচ্ছা, তাহলে এখন এই অবস্থায় বর্তনীর তড়িৎ প্রবাহ কত সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে ভোল্টেজ হলো কত, ভোল্টেজ হলো 40 ভোল্ট, RP1 10 আর 15, এটা হলো 25, তার সাথে ওহম। তাহলে I ইকুয়াল টু হলো 40/25, 40/25 কত হবে, 40/25 মানে 1.6 অ্যাম্পিয়ার। তার মানে এই বর্তনীর তড়িৎ প্রবাহ হলো 1.6 অ্যাম্পিয়ার। বর্তনীর তড়িৎ প্রবাহ হলো 1.6 অ্যাম্পিয়ার। দেখো বুঝছি কিনা, বর্তনীর তড়িৎ প্রবাহ হলো 1.6 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ যদি 1.6 অ্যাম্পিয়ার হয়, তার মানে এই প্রবাহটা 1.6 অ্যাম্পিয়ার এর মধ্য দিয়েও যায়, আবার সেম প্রবাহ I এর মধ্য দিয়েও যায়। এখন যদি বলি এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য, তাহলে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য যদি বলি, তাহলে VAB সমান প্রবাহ হলো I, আর এই দুটা তুল্যরোধ হলো RP1। তাহলে বিভব পার্থক্য, তাহলে প্রবাহ হলো 1.6 অ্যাম্পিয়ার ইন্টু RP1 এর মান হলো 10 ওহম। তার মানে কত হবে, এখানে 16 ভোল্ট। আর বিডি অংশের বিভব পার্থক্য যদি বলি, তাহলে VBD সমান যদি বলি I ইন্টু RP2, I এর মান হলো 1.6 অ্যাম্পিয়ার, 1.6 অ্যাম্পিয়ার ইন্টু হলো 15 ওহম। তাহলে এখানে VBD ইকুয়াল টু কত হবে, 1.6 ইন্টু 15, 1.6 ইন্টু 15, 1.6 ইন্টু 15 কত হয়, 24 ভোল্ট। তাহলে এবি অংশের বিভব পার্থক্য হলো 16 ভোল্ট। দুইটা অংশের বিভব পার্থক্য আমাদের কি সমান হচ্ছে,
দুই অংশের বিভব পার্থক্য, একটা হইতে 16 ভোল্ট, আর একটা কত হয়, আর একটা যেটা হচ্ছে সেটা হলো 24 ভোল্ট। তাহলে দুইটা অংশ তো সমান হয় না। দুইটা অংশের পরিমাণ সমান হয় কি না, দুটা অংশ সমান হয় কিনা, দেখো দুটা অংশ সমান হয় কিনা, দুটো অংশের পরিমাণ সমান হয় কিনা, এবি অংশ এবং বিডি অংশের বিভব পার্থক্য সমান হচ্ছে কিনা। দুটার চেঞ্জ হবে। এবং আরেকটা জিনিস দেখো যে এ আর বি এর মধ্যে হলো 16 ভোল্ট, আর বি আর ডি এর মধ্যে হলো কত 24। তাহলে 16 আর 24 যোগ করি, তাহলে 40 ওহম। এই যে দেখো 40 ওহম এর সাথে মিলে যাবে, এখানে যে 40 ওহম ছিল না, এর সাথে মিলবে। কারণ যতগুলি বিভব পার্থক্য থাকবে সবগুলি বিভব পার্থক্য যোগ করে যে যোগফলটা হবে সেই যোগফলটা হলো তড়িৎচালক শক্তির সমান হবে। যতগুলি বিভব পার্থক্য থাকবে সবগুলি বিভব পার্থক্য 40 ভোল্ট এবং সবগুলির যোগফল মূল যে অংশটা সেই অংশটা সমান হবে। আচ্ছা সিডি অংশে বলছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমরা এখন সিডি অংশের জন্য বের করব। দেখো সিডি অংশের জন্য যদি বলি, তাহলে এখানে যদি সিডি অংশের জন্য আসি, এখন সিডি অংশের কি হবে, তাহলে দেখো সিডি অংশের ক্ষেত্রে কি হবে। তাহলে আমরা সিডি অংশের জন্য যদি দেখি, তাহলে সিডি বিডি অংশের বিভব পার্থক্য হলো 24 ভোল্ট। তা এখন এই বিভব পার্থক্যকে যদি আমরা যদি এই অংশ দ্বারা আবার ভাগ করি, তাহলে এই দুটার মিলে তুল্যরোধ কত আছে, এখানে 15 আর এখানে 15, 30। তাহলে এই বিভব পার্থক্যকে যদি আমরা 30 দ্বারা ভাগ করি, 30 দ্বারা ভাগ করি, তাহলে উপরের অংশের মধ্য দিয়ে প্রবাহ কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখন যদি বলি I1 সমান সমান কত হবে, I1 যদি বলি, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশ গিয়ে এই পর্যন্ত আসতেছে, যেটাকে আমরা I1 বলবো। তাহলে I1 সমান কি হবে, I1 সমান সমান হলো VBD ডিভাইডেড বাই 15 15, তার মানে ওখান থেকে RS1 লিখছিলাম, তাই না। তাহলে I1 সমান সমান কত হবে, ভিবিডির মান হলো 24 ভোল্ট। 24 ভোল্ট তাকে আমরা কত দ্বারা ভাগ করব, 15 15 30 দ্বারা ভাগ করব, এখানে 30 ওহম দ্বারা ভাগ করব। তাহলে I1 সমান সমান কত হবে, 24 ভাগ 30 কত হয়, 24 ভাগ 30, 24 ভাগ 30, তার মানে 24 ভাগ 30 যদি বলা হয় তাহলে 0.8 অ্যাম্পিয়ার, 0.8 অ্যাম্পিয়ার। তার মানে এই অংশের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে সেটা হলো 0.8 অ্যাম্পিয়ার। তো 0.8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি এর মধ্যে আসে, এখন সি এবং ডি বিন্দুর বিভব বের করব। সি এবং ডি বিন্দুর বিভব পার্থক্য, তাহলে এখানে দেখো ভিসিডি সমান সমান কি হবে, I1 ইন্টু রোধের পরিমাণ ওখানে একটা দিব, গুণন হচ্ছে 15 ওহম ছিল আর কি, ঠিক আছে। তাহলে I1 এর মান হলো 0.8 ইন্টু 15, তাহলে 0.8 ইন্টু 15, তার মানে কত হবে 12 ভোল্ট, 12 ভোল্ট। তার মানে সিডি অংশের বিভব পার্থক্য হলো 12 ভোল্ট, সিডি অংশের বিভব পার্থক্য হয়ে গেল 12 ভোল্ট, আর এবি অংশের বিভব পার্থক্য হলো 16 ভোল্ট। এবার দেখো আমরা বিষয়টা আরও ক্লিয়ার করছি। 12 ভোল্ট হবে, তার মানে একটা হলো 12 ভোল্ট। তাহলে আমাদের কয়টা বিভব পার্থক্য তৈরি হলো, দেখো একটা হয়েছে মোট তড়িৎচালক শক্তি, যেটা হইতেছে কত, মোট তড়িৎচালক শক্তি হলো 40 ভোল্ট। এবি অংশের বিভব পার্থক্য যেটা পাইছি সেটা হচ্ছে কত, 16 ভোল্ট। তারপরে বিডি অংশের বিভব পার্থক্য পাইছি হলো 24 ভোল্ট। অ্যান্ড বিডি অংশ যদি বলতো তাহলে এই পর্যন্ত শেষ হয়ে যেত, আমাদের কোশ্চেনে সিডি বলছে, তাই তো। তাহলে সিডি বলার কারণে সিডি অংশটা আবার বের করতে হবে আমাদের। তাহলে সিডি অংশে বের করতে গেলে এই অংশের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেই অংশটার মান আমার লাগবে। তো এই অংশের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেই অংশটা আমার লাগবে, যেহেতু উপরের অংশ আচ্ছা, তাহলে এই অংশের মধ্য দিয়ে যদি আমরা দেখি, তাহলে এই অংশের প্রবাহ তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে এদিকে আসতেছে। এই অংশের প্রবাহ যদি এদিকে আসি, তাহলে আমাদের কি হইতেছে এখন, তাহলে এই অংশের জন্য লাগলে প্রবাহ আমরা আখেরে বের করে নিলাম 0.8 অ্যাম্পিয়ার। এবার ভিসিডি সমান সমান I1 ইন্টু 15, তার মানে 12 ভোল্ট। এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। দেখো টোটাল বিষয় বুঝতে পেরেছি কিনা।
বিডি এর মধ্যে দিয়ে মোট প্রবাহ 1.6 অ্যাম্পিয়ার যায়, কিন্তু বিডির মধ্যে এই যে বিডি অংশটা যখন হিসাব করব, এখান থেকে দুটা ভাগে ভাগ হয়ে গেছে না, এখান থেকে তো দুটা ভাগে ভাগ হয়ে যায়, দুটা ভাগে ভাগ হয়ে যায়, একটা অংশ এর মধ্যে দিয়ে যায় আর একটা এই অংশের মধ্যে যায়, তাহলে সিডি আছে হলো উপরের অংশে, যার কারণে নিচের অংশটা আর দরকার হবে না। নাইনটি পার্সেন্ট ক্লিয়ার হয়েছে, আর 10% কই গেল? 90% ক্লিয়ার, আর 10% কই? আচ্ছা, 9টা 15 ক্লাস আছে, আমি শেষ না করা পর্যন্ত স্যার তো শুরু করবে না, আমি শেষ করলেই স্যার শুরু করবে, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি এবার একটা বিদ্যুতের হিসাব নিকাশ করি। রাত্রিকালে ব্যবহৃত একটি বাতির রোধ নির্ণয় করো। বলা হয়েছে একটি অফিসে কি কি আছে দেখো, বিদ্যুতের হিসাব নিকাশ একটু করি। বলা হয়েছে একটি অফিসে 100 ওয়াটের 3টি ফ্যান, 60 ওয়াটের 4টি বাতি 220 ভোল্ট বিভবান্তের সাথে যুক্ত। প্রতিদিন ফ্যান 3টি 6 ঘন্টা এবং বাতি 4টি 8 ঘন্টা করে জ্বলে, 8 ঘন্টা করে ব্যবহার করা হয়। রাত্রিকালে ব্যবহৃত একটি বাতির রোধ নির্ণয় করা যায়, একটি বাতির রোধ নির্ণয় করতে হবে। তো একটি বাতির রোধ যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে একটি বাতির ক্ষমতা কত? 100 ওয়াটের 3টি ফ্যান, 60 ওয়াটের 4টি বাতি আছে এবং এই 4টি বাতি 220 ভোল্টের সাথে যুক্ত, 220 ভোল্টের সাথে যুক্ত। তাহলে এখানে ভি এর মান হলো 220, তাহলে এই অংশটা হচ্ছে ভি এর মান, ভি এর মান হলো 220 ভোল্ট। আর ক্ষমতা কত? ক্ষমতা একটার ক্ষমতা হলো পি, এর মান 60 ওয়াট, তাহলে ক্ষমতা পি এর মান যেটা, পি এর মান হলো 60 ওয়াট, পি এর মান যেটা হচ্ছে সেটা হলো 60 ওয়াট। আর বিভব পার্থক্য ভি ইকুয়াল টু যেটা, সেটা হলো 220 ভোল্ট। কি বললাম? ক্ষমতা পি এর মান হলো 60 ওয়াট আর বিভব পার্থক্য ভি ইকুয়াল টু 220 ভোল্ট। এখন বলতেছে ওই বাতিটির রোধ কত, রোধ আর এর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। রোধ কত সেটা বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি? সূত্র হলো পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো পি ইকুয়াল টু যদি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর হয়, তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলবো আর ইকুয়াল টু কী হবে? ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। তাহলে আর সমান যেটা হবে সেটা হলো ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। ভি এর মান হলো 220 ভোল্ট, তাহলে 220 তারপর স্কোয়ার ভাগ পি, পি এর মান হলো 60, তাহলে 220-এর উপর স্কোয়ার ভাগ 60 কত হবে? কত হবে বলো? 220 তারপর স্কোয়ার ভাগ হলো 60, 806.667, 806.667 এত, 806.667। দেখো আমরা বুঝতে পারছি কিনা, 806.667। আটশো 6.667। টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা? টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা? 806.667। আটশো 6.667। ওকে, এইবার পরবর্তী অংশ আসো। পরবর্তী অংশে যেটা বলা হয়েছে যে এক মাসে ফ্যান এবং বাতির মধ্যে কোনটিতে বেশি বিদ্যুৎ শক্তি ব্যয় হবে? তাহলে আমরা আগেই দুটা ভাগে ভাগ করে নিই, কারণ ফ্যান এবং বিদ্যুৎ আলাদাভাবে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আগে ফ্যানের হিসাব করি। দেখো ফ্যানের হিসাব, ফ্যানের জন্য বলা হচ্ছে, তাহলে ফ্যানের জন্য যদি বলি, ফ্যানের জন্য দেখো 100 ওয়াটের 3টি ফ্যান আছে, তাহলে একটি ফ্যানের ক্ষমতা হলো 100 ওয়াট করে,
তাহলে আমরা মোট ক্ষমতা পি ইকুয়াল টু বলবো 3 গুণন 100 ওয়াট। তার মানে এখান থেকে হচ্ছে 300 ওয়াট, আর ওয়াটকে যখনই কিলোওয়াটে নিব তাহলে 0.3 কিলোওয়াট হবে। তাহলে 3 গুণন 100 মানে 300 ওয়াট, 300কে 1000 দ্বারা ভাগ করার সাথে সাথে 0.3 কিলোওয়াট হবে। এবং ফ্যানগুলি প্রতিদিন কয় ঘন্টা করে চলে? ফ্যানগুলি প্রতিদিন 6 ঘন্টা করে চলে। তাহলে টি ইকুয়াল টু প্রতিদিন যদি 6 ঘন্টা চলে, আমাদের 1 মাসের হিসাব করতে বলা হয়েছে। 1 মাস মানে হলো 30 দিন। তার মানে 6 30 180, তাই তো? 180 ঘন্টা চলবে। তো 180 ঘন্টা যদি চলে তাহলে এর জন্য ব্যয়িত শক্তি কত সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি ব্যয়িত শক্তি বলি, ডব্লিউ ইকুয়াল টু হবে পিটি। তাহলে পি এর মান হলো 0.3 কিলোওয়াট ইন্টু সময় হচ্ছে কত? 180 ঘন্টা। তাহলে ডব্লিউ ইকুয়াল টু হলো পিটি। তাহলে পি এর পরিবর্তে লিখবো হচ্ছে 0.3 ইন্টু 180 ইকুয়াল টু হলো 54। এখানে 54 ইউনিট। তাহলে আমরা ফ্যানের জন্য যে পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় করব সেই পরিমাণ বিদ্যুৎ শক্তি হলো 54 ইউনিট। 54 ইউনিট, 54 ইউনিট একটা অংশ আমরা পেলাম। এখন যদি বাতির জন্য হিসাব করি, তাহলে এখান থেকে আমরা এখন বাতির জন্য হিসাব করব। দেখো, বাতির জন্য যদি হিসাব করি, তাহলে বাতি কয়টা ছিল? 60 ওয়াটের 4টি বাতি। তাহলে পি প্রাইম ইকুয়াল টু হবে 4 ইন্টু 60 ওয়াট, 424, 240 ওয়াট। তার মানে 0.2 কিলোওয়াট। আর সময় কত বের করব সেটা যদি বলি, তাহলে প্রতিটি বাতি 8 ঘন্টা করে চলে। তাহলে এখানে 8 গুণন 30, 8 গুণন 30, তার মানে 3 আসতে 24, 40 ঘন্টা। 0.24 হবে, তাই না? 24 কিলোওয়াট। তো 0.24 কিলোওয়াট, 0.24 কিলোওয়াট আর 240 ঘন্টা। তাহলে এবার যদি বলি ব্যয়িত শক্তি ডব্লিউ প্রাইম ইকুয়াল টু পি প্রাইম ইন্টু টি প্রাইম। পি প্রাইমের মান কত? 0.24 কিলোওয়াট ইন্টু সময় হলো 240 ঘন্টা। তাহলে আমরা কি করব? এখানে 0.24 ইন্টু 240, তাহলে 57.6 ইউনিট। একটা হলো ডব্লু আর একটা হলো ডব্লু প্রাইম, ডব্লু এবং ডব্লু প্রাইম। তাহলে আমরা কোনটা বেশি পাইলাম, কোনটাতে ব্যয়িত শক্তি বেশি? তাহলে একটা হলো 54, একটা 57। তাহলে বাতির জন্য, তাহলে ডব্লু প্রাইম ইজ গ্রেটার দ্যান ডব্লু। তাহলে বাতির জন্য ব্যয়িত শক্তির পরিমাণ বেশি। যদি এখানে টাকার হিসাব করা হতো তাহলে আমাদের কি করতে হতো? তাহলে আমাদের এখানে প্রতি ইউনিটের সাথে টাকার পরিমাণ গুণ করতে হতো। মানে প্রতি ইউনিটের মূল্য যদি 10 টাকা হতো, তাহলে এখানে 54-এর সাথে 10 গুণ করতাম, তাহলে মোট টাকার পরিমাণ কত সেটা আমরা পেয়ে যেতাম। যেহেতু ব্যয়িত শক্তির পরিমাণ শুধু বের করতে বলছে, যার কারণে আমাদের অন্য অংশ আর করার দরকার নাই। দেখো টোটাল বিষয় বুঝছি কিনা, টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। কয়টা শুরু করবো এখন আরো পরে? ওকে। আচ্ছা দেখি, আমরা আরেকটা সৃজনশীল করে শেষ করব। আর কয়েকটা সৃজনশীল তোমাদের জন্য এইচডব্লিউ হিসাবে থাকবে। দেখো, এই একটা সৃজনশীল যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সিডি প্লেয়ার এ এর ক্ষমতা 1.2 কিলোওয়াট, অপর একটি সিডি প্লেয়ার বি এর ক্ষমতা হলো 2 কিলোওয়াট। বর্তনী টি এবং এম বিন্দুদের মধ্যবর্তী অংশের তুল্যরোধ কত? টি এবং এম, টি এবং এম অংশের তুল্যরোধ কত? এই যে টি আর এখানে হলো এম, এই দুটো অংশের তুল্যরোধ কত সেটা বের করতে বলা হচ্ছে। আমরা একটু শর্টকাটে অংশ শেষ করি। তাহলে এই অংশের তুল্যরোধ যদি বলি, তাহলে এখানে 4 ওহম
আর এখানে হলো 8 ওহম, তাহলে 4 আর 8 আছে হলো সমান্তরালে, তার সাথে এই 6 ওহম আছে হলো সিরিজে। তাহলে টি আর এম এর মধ্যে মোট 3টা রোধ আছে, যেই 3টা রোধের মধ্যে 4 এবং 8 আছে সমান্তরালে। তাহলে 1/RP সমান সমান কি হবে, 1/4 প্লাস 1/8। তার মানে 4 আর 8 আছে সমান্তরালে। তার আমরা যদি বলি 1/RP সমান, যদি এখানে লসাগু বলি 8, 2 প্লাস 1, তাহলে এখান থেকে আরপি ইকুয়াল টু হবে 8/3, তার মানে 2.66 সম্ভবত 2.667। তার মানে 8/3 2.667, তাহলে 2.667 ওহম একটা অংশ পেলাম। আর একটা অংশ বলা হয়েছে তার সাথে 6 ওহম, তাহলে আর এস সমান সমান যদি বলা হয়, তাহলে আরপি এর সাথে আমাদের 6 ওহম, পরের অংশ হলো তুল্য রোধ হলো 6 ওহম। তার মানে তাহলে আমরা এখান থেকে বলবো 2.667, তার সাথে পরের অংশটা হলো 6 ওহম আমাদের সিরিজে আছে। তাহলে আর এস সমান সমান 6 2 8, 8.667 ওহম। তার মানে টি থেকে এম অংশের যে তুল্য রোধ সেটা হলো 8.667 ওহম। দেখো বুঝতে পারছি কিনা, এই অংশটার তুল্য রোধ 8.667। মিরাজ দেখো দেখো আমরা বুঝতে পারছি কিনা, এই অংশের তুল্য রোধ হলো 8.667। টোটাল অংশ বুঝতে পারছি কিনা? আচ্ছা, এই টোটাল অংশ আমরা বুঝতে পারছি। এখন যেটা বলা হচ্ছে 8.667। এবার পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো তো, সিডি প্লেয়ার এ চললেও, সিডি প্লেয়ার এ চললেও তা ব্যবহার না করে এল ও এন এর মধ্য দিয়ে বি সংযুক্ত করলে তা না চলার কারণ যুক্তি সহকারে বিশ্লেষণ করো। তার মানে এইখানে একটা সিডি প্লেয়ার এ যুক্ত আছে, আর একটা কোথায় আছে সেটা হলো অপর একটি সিডি প্লেয়ার বি এর ক্ষমতা 2 কিলোওয়াট, আর সিডি প্লেয়ারটা এল আর এন এর মাঝে যুক্ত। এখান থেকে এল, এই যে এখান থেকে অংশ এল আর এটা হলো এন, জাস্ট এইখানে যুক্ত করা হবে সিডি প্লেয়ারটা। তার মানে এই সিডি প্লেয়ারটা চলবে না বলতেছে, কিন্তু এটা চলবে। তাহলে এটা চলবে কেন আমরা যদি দেখি, তাহলে এখান থেকে দেখো আমরা যদি দেখি, তাহলে এই অংশটার ক্ষেত্রে যদি দেখি, উপরের অংশটা তুল্য রোধ ছিল 3 ওহম, তাই না? উপরে অংশটা 3 ওহম, আর এই অংশটার মধ্যে আমরা যেটা পাইতেছি সেটা হলো 8.667 ওহম। এই অংশটার তুল্য রোধ হলো 8.667 ওহম। এখন যদি আমরা এখান থেকে দেখি, এই অংশটা যদি দেখি, তাহলে উপরের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, উপরের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এখানে হলো 60 ভোল্ট আছে। তাহলে উপরের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেই পরিমাণ তড়িৎ প্রবাহ মনে করো I1 ধরে নিলাম। তাহলে উপরের তড়িৎ প্রবাহ I1 যদি বলি, তাহলে এখানে আসলে 60 ভোল্ট, আর এই অংশের মধ্য দিয়ে রোধ হলো 3 ওহম। তার মানে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ উপরের অংশের মধ্য দিয়ে প্রবাহিত হবে। উপরের অংশের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার পরিমাণ হলো 2 অ্যাম্পিয়ার। উপরের অংশের মধ্য দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, উপরের অংশের মধ্য দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে উপরের অংশের ক্ষমতা কত? তাহলে যদি বলি P1 ইকুয়াল টু I1 স্কোয়ার ইন্টু R1, তাহলে এখানে P সমান সমান I এর মান হলো 20 অ্যাম্পিয়ার, তারপর স্কোয়ার ইন্টু কত 3, এত ওয়াট। তাহলে P এর মান কত হবে? তাহলে 20-এর উপর স্কোয়ার, এখানে 20-এর উপর স্কোয়ার ইন্টু কত 3, 1200 ওয়াট, 1200 ওয়াট। তার মানে পি এর ক্ষমতা হলো 1.2 কিলোওয়াট। তার মানে এই অংশটা যে সিডি প্লেয়ার ছিল, এই অংশটা যে সিডি প্লেয়ার ছিল, এটার ক্ষমতা হলো 1.2 কিলোওয়াট, এবং এই অংশের ক্ষমতাও হচ্ছে 1.2 কিলোওয়াট। তার মানে আমরা যদি সিডি প্লেয়ারটাকে এই অংশের সাথে সংযুক্ত করি, সিডি প্লেয়ার যদি এই অংশের সাথে সংযুক্ত করি, তাহলে আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো যে এর মধ্য দিয়ে
এই সিডি প্লেয়ারটা চালানো সম্ভব, কারণ এই অংশের ক্ষমতা আর সিডি প্লেয়ারের ক্ষমতা দুটা পরস্পর সমান। এখন আমাদের দেখতে হবে বর্তনীর টোটাল ক্ষমতা কত, বর্তনীর টোটাল ক্ষমতা কত সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখন 3 ওহম আর 8.66 এই দুটা কি অবস্থা আছে, তাহলে এই দুটা সমান্তরাল অবস্থা আছে। তাহলে এই দুটা সমান্তরাল যদি তুল্যরোধ আরপি বের করতে চাই, তাহলে এখন এই দুটা তুল্যরোধ কত হবে, 3 ইন্টু 8.66 আর নিচে 3 প্লাস 8.66 এত ওহম। তাহলে আরপি ইকুয়াল টু কত বলবো, 3 গুণন 8.66 ভাগ নিচে হলো 3 প্লাস 8.66, তাহলে কত হবে 2.228। তাহলে বর্তমানে এই অংশটার তুল্যরোধ হলো 2.228। এবং টোটাল বর্তনীর ক্ষমতা যদি বের করতে চাই, তাহলে P ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আরপি, P ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আরপি। তাহলে ভি এর মান কত, ভি এর মান হলো 60 ভোল্ট, 60 তারপর স্কোয়ার ভাগ আরপি, আরপির মান কত যেন ছিল 2.228। তাহলে P ইকুয়াল টু কত হবে, তাহলে 60-র উপর স্কোয়ার ভাগ কত হবে 2.228, কত হবে 16.15.79 এত ওয়াট। তাহলে আমরা এখান থেকে যেটা দেখব সেটা হলো, দেখো আমাদের টোটাল যে বর্তনী, সেই বর্তনীর ক্ষমতাই হচ্ছে 1.61579 এত কিলোওয়াট। যেখানে বর্তনীর টোটাল ক্ষমতাই হচ্ছে 1.6 কিলোওয়াট, সেখানে আমাদের 2 কিলোওয়াট যদি সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে অবশ্যই এটি চালানো সম্ভব হবে না। কারণ আমাদের টোটাল বর্তনীর ক্ষমতায় যেখানে 1.6 কিলোওয়াট, সেখানে আমরা যদি এই অংশটাতে 2 কিলোওয়াট ক্ষমতার একটি বাল্ব সংযুক্ত করে দিই, একটা সিডি প্লেয়ার সংযুক্ত করে দিই, তাহলে অবশ্যই এটি চালানো সম্ভব হবে না, কারণ টোটাল বর্তনীর ক্ষমতাই হচ্ছে 1.6 কিলোওয়াট। দেখো টোটাল বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি কিনা। দেখো টোটাল বিষয়টা বুঝতে পারছি কিনা, তাড়াতাড়ি বলো টোটাল বিষয়টা বুঝতে পারছি কিনা। টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। যদি এরকম ক্ষেত্রে কখনো দেখো যে কোনো অংশে এরকম একটা ক্ষমতার অংশ সংযুক্ত করলে সেটা চলবে কি না, তাহলে এই অংশগুলি যদি আমরা দেখি, এই অংশগুলি যদি দেখি, তাহলে তখন সবসময়ের জন্য আমাদের হিসাব করতে হবে ওই অংশটার ক্ষমতা কত, বা বর্তনীর ক্ষমতা কত, বা ওই জায়গাতে ক্ষমতা কত। সেই বিষয়গুলি যদি আমরা ক্লিয়ার থাকে, বা ক্লিয়ার অংশটা যদি রাখি, তাহলে আমাদের টোটাল বিষয়টাই ক্লিয়ার হবে। আমরা মনে হয় টোটাল বিষয়টা সবাই বুঝতে পারছি। টোটাল বিষয় সম্ভবত আমরা বুঝতে পারছি, তাই না? যেটা বলতেছিলাম সেটা হলো, আমাদের যে অংশের বা যে অংশে আমাদের সংযুক্ত করতে বলা হবে সেই অংশের ক্ষমতা কত সেটা দেখতে হবে, আর টোটাল বর্তনীর ক্ষমতা কত সেই অংশটা দেখতে হবে। দেখার পর যদি দেখি যে বর্তনীর ক্ষমতা থেকে এই অংশটার মান বেশি আছে, তাহলে সম্ভব নয়, বর্তনীর ক্ষমতা বেশি তাহলে সংযুক্ত সম্ভব। কিন্তু এখানে দেখো দুই জায়গায় হিসাব, একটা হলো এ বিন্দুতে বলা হচ্ছে আর এখানে হলো এ লেনের মাঝে বলা হইতেছে, যার কারণে আমরা টোটাল বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি কিনা। ঠিক আছে, তাহলে আরও কয়েকটা সৃজনশীল আছে, যেই সৃজনশীলগুলা এটা অংশ আমরা দিয়ে দিব তোমাদের। এইখানে এইচডব্লিউ হিসাবে থাকবে অবশিষ্টগুলা, ঠিক আছে, অবশিষ্ট কয়েকটা এইচডব্লিউ হিসাবে থাকবে। আর এর মাঝে আমরা আরও কিছু মানে যেটা তোমাদের এইচডব্লিউ করার জন্য শীট, সেটা আমরা দিয়ে দিব। আগামী শুক্রবার সকাল 10:30টায় এই অধ্যায়ের এমসিকিউ আর একটা ক্লাস নেব। এমসিকিউ
এই অধ্যায়ের এমসিকিউর একটা ক্লাস নেব, ক্লাস নেওয়ার পরে তারপরে আমরা পরের অধ্যায়ে চলে যাব, এবং পরের অধ্যায় কোনটা নিব আমি সেটা আগামী শুক্রবারে বলে দিব। তো আর তোমাদেরও কোনো চাহিদা থাকলে এর মাঝে জানায়ও, তাহলে সেই অনুসারে আমরা চিন্তা ভাবনা করব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আগামী শুক্রবার ঠিক সকাল 10:30টায় তোমরা ক্লাসে উপস্থিত থাকবে। তোমাদের ক্লাসের উপস্থিতি অনেক কম, আমরা সবাই ক্লাসে উপস্থিত থাকি এরকম একটা বিষয় চিন্তা করি, কারণ ক্লাসে উপস্থিত থেকে যেভাবে ক্লাস করা যায়, পরে রেকর্ডেড ক্লাস সেই অনুসারে ভালো হয় না, বা করতে গেলেও সেই অনুসারে সময় হয় না। দেখা গেল একটা ক্লাস বাদ হয়ে যায়, একটা ক্লাস বাদ হয়ে গেলে পরবর্তী ক্লাস আর বুঝতে পারা যায় না, এইরকম জটিলতা আছে। তাহলে আমরা চেষ্টা করব সবসময়ের জন্য একদম সরাসরি ক্লাসের সাথে যুক্ত থেকে ক্লাসগুলি করার। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, শুক্রবার দেখা হবে আবার।